আচ্ছা, সকলে শুনতে পাচ্ছ? হ্যালো? শোনা যাচ্ছে? সকলে শুনতে পাচ্ছ তো? রেসপন্স করবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমাদের WBHRB বলতে গেলে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। তো আজকে তোমাদের যে ম্যাডামের ক্লাস ছিল, যেটা স্নেহা ম্যাডামের ক্লাস ছিল, তো স্নেহা ম্যাডামের ক্লাসটাকে একটু পোস্টপোন করা হয়েছে। প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশন ক্লাস রাখা হয়েছে এবং এমন একজনকে দিয়ে ইন্ট্রোডাকশন ক্লাস রাখা হয়েছে যাতে তোমাদের একটু রাস্তাটা কীরকম, কতটা কঠিন রাস্তা এবং সেই রাস্তায় চলতে গেলে ঠিক কীরকমভাবে চলতে হবে এবং কীভাবে স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে সেগুলো যদি ক্লিয়ার আউট করা যায়, তার জন্য আজকে আমাদের স্পেশাল গেস্টকে আনা হয়েছে। তো সমস্ত কিছু বলবো। তো প্রথমে সাউন্ড কি কম আসছে? সবাই শুনতে পাচ্ছ? কেউ কেউ? আচ্ছা, একটা জিনিস, কথা ইকো হচ্ছে স্যার। ইকো হচ্ছে? এখনো কি ইকো হচ্ছে? না না, এখন ইকো হয়নি, না ঠিক আছে। স্যার, ঠিক হ্যাঁ স্যার আছে। ঠিক আছে ঠিক এখন। আছে তো? আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে একটু আমি বলে দিই, আর প্রথমে একটু কোর্স মডেলটার ব্যাপারে বলে দিই। এখানে অনেকেই আছে যারা কোর্সের মধ্যে নেই এবং কোর্সের মধ্যে আছে। তো আমরা এই কোর্সটা কীভাবে ডিজাইন করেছি একটু জেনে নেওয়া দরকার, কারণ তোমরা সকলেই এই কোর্সের মধ্যে যেহেতু এন্ট্রি নিয়েছো, তো কোর্সটা ঠিক কীভাবে চলবে, একটু তোমাদের একটা ওভারঅল প্ল্যান কীভাবে আমরা এগোচ্ছি তোমাদেরকে নিয়ে, তোমাদেরও সেই জিনিসটা জেনে রাখা দরকার। তো বেসিক্যালি আমাদের যে পুরো কোর্সটা ডিজাইন করা হয়েছে, কোর্সের মধ্যে আমাদের পার ডে 2 ঘন্টা করে ক্লাস থাকবে, মানে সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস থাকবে এবং এছাড়াও একদিন মক টেস্ট হিসেবে রাখা থাকবে এবং তোমাদের প্র্যাকটিসের জন্য বিভিন্ন রকম কোশ্চেন পেপার দেওয়া হবে। তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের যেটা আমরা মক টেস্ট নেবো সেটা র্যাঙ্ক প্রোভাইড করবো, যাতে তোমরা তোমাদের র্যাঙ্কিংটা বুঝতে পারো। প্রত্যেক উইকে উইকে তোমরা তোমাদের র্যাঙ্কিংটা বুঝতে পারো, কতটা তোমাদের প্রোগ্রেস হচ্ছে, কতটা শিখতে পারছো না শিখতে পারছো সেগুলো জানতে পারো। আর প্রত্যেকটা ক্লাসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, পুরোটাই WBHRB উপর বেস করে ডিজাইনটা করা হয়েছে। আর এখানে যারা ফ্যাকাল্টি রয়েছেন তাদের ফ্যাকাল্টি ডিটেলসটা আমি একবার দেখাতে চাইবো। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে অনেকটাই রাত হয়েছে তো আমি বেশি ডিটেলস শেয়ার করছি না, এমনি আমি মুখেই বলে দিচ্ছি। তো বেসিক্যালি এখানে তোমাদের জন্য ফ্যাকাল্টি রয়েছেন, জুলি ম্যাডাম রয়েছেন, ঠিক আছে, যিনি CREMS কোয়ালিফাই করেছেন। তিনি তোমাদের এখানে যে হিউম্যান অ্যানাটমি পার্টটা দেখবেন, এছাড়াও তিনি অ্যানালাইসিস পার্টটা দেখছেন, এছাড়াও হচ্ছে তোমাদের যে কোগনোসি পার্টটা আছে সেটা দেখছেন। এছাড়াও সুমন কুমার দাস রয়েছেন স্যার, তো তিনিও তোমাদের যে পোলজি পার্টটা দেখবেন। এছাড়াও হচ্ছে জুরিসপ্রুডেন্স পার্টটা দেখছেন। আর এছাড়াও রয়েছেন স্নেহা রয় ম্যাডাম, তিনিও একটা ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনিও তোমাদেরকে এখানে যে পোলজি যে পার্টটা কিছুটা একজনের পক্ষে পসিবল না, পোলজি পার্টটা দেখছেন। তো আজকে একজন স্পেশাল গেস্ট রয়েছে আমাদের সঙ্গে। তো তিনি হচ্ছে, অলরেডি তোমরা হয়তো অনেকে জানো যে ফার্মাসি সাকসেস স্টোরির মধ্যে উনি রয়েছেন। তো মিনিস্টার মনোজ নন্দী, আজকে তোমাদের উনি হচ্ছে এখান থেকে আমাদের আগের বছরের স্টুডেন্ট ছিলেন এবং এখান থেকে তিনি জার্নি শুরু করেছিলেন আগের বছরের জার্নি থেকে। তো আমরা অনেকটা আশা ছিল তার উপরে এবং সেই আশাটা তারা প্রমাণ করে দেখিয়েছে যে হ্যাঁ, সে NFL এক র্যাঙ্ক করেছে এবং সঙ্গে CRE যে 2025 ছিল সেখানেও তিনি সাকসেস পেয়েছেন। তো তিনি আমাদের আগেরবারের স্টুডেন্ট ছিলেন, আজকে তারই মাধ্যমে তোমাদের এই পুরো ক্লাসটা শুরু হবে। তো আমি বেশি কথা না বলে আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি এবং বাকি ক্লাসটা তাকে দিয়ে শুরু করাবো। তো মোটামুটি যদি কোর্স নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে, কোনো স্যারের ক্লাস যদি বুঝতে অসুবিধা হয়, ডাইরেক্টলি তুমি আমাকে মেসেজ করতে পারো, অল টাইমে মেসেজে পাবে, যদি কলে নাও পাও, কারণ কলে অনেক সময় বিজি থাকি। তো যদি কল করবে, যদি কলে না পাও অবশ্যই মেসেজ ড্রপ করে দেবে, কোনো না কোনো সময় ঠিক রিপ্লাই পেয়ে যাবে। এবং তোমাদের কোনো জায়গায় যদি কিছু বুঝতে অসুবিধা হয়, ডাইরেক্টলি তোমরা কোনো রকম চ্যাট বক্স অন না করে ডাইরেক্টলি তোমাদের যে স্পিকারটা আছে, মানে তোমাদের যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা অন করে বলবে, কারণ স্যাররা যখন ক্লাস করান তখন সেই মাইক্রোফোনটা তারা ইউজ করতে পারে না, তো দেখতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি মাইক্রোফোন অন করে তোমাদের তোমাদের অ্যান্সারটা বলবে এবং সেই সময় ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লুয়েন্টলি থাকার চেষ্টা করবে যাতে তোমরা বেশি ভালোভাবে শিখতে পারো, ঠিক আছে? তো আস্তে আস্তে কোর্সের মাধ্যমে তোমাদের সঙ্গে পরিচয় হবে। তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি মিস্টার মনোজ নন্দীকে ডেকে নিচ্ছি এবং বাকি ক্লাস তিনি নেবেন। So, good evening everyone. My name is Manoj Nandi. আমার আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো আমি রিসেন্ট
এবছর যে নেফেল এক্সাম হয়েছিল 2024-এ, সেখানে আমি 1 র্যাঙ্ক করেছি। এক্সামের ভিত্তিতে র্যাঙ্ক হয়েছিল আমার 11, এবং তারপর আমি ইন্টারভিউ দিয়ে, তো সেখানে আমার টপ র্যাঙ্ক এসেছে 1। তো ইন্টারভিউটা একটা বিরাট ম্যাটার করে, যেহেতু WBHRBর ক্ষেত্রেও ইন্টারভিউ ব্যাপারটা আছে। সো আমি তোমাদেরকে সেই ব্যাপারটাও গাইড করে দেবো, কিভাবে ইন্টারভিউর কোশ্চেন আসে বা কিভাবে অ্যান্সার দিতে হয়। সো আমি সেটাও বলে দেবো। তাছাড়া আমি CREMS 2025-এ যেটা রিসেন্ট হলো, সেটাতেও কোয়ালিফাই করেছি। ওটার এখনো কাউন্সিলিংয়ের আসেনি, রেজাল্ট আসেনি। সো আমি বেশি কিছু আর ডিটেলস না বলে, আর আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমি বলে দিই একটু। আমার ডিপ্লোমা করেছি ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া থেকে, 2021-এ পাস আউট। তারপর আমি B.Pharm করেছি বেঙ্গল স্কুল অফ টেকনোলজি থেকে, 2024-এ পাস আউট করেছি। এবং আমি রিসেন্ট দিল্লি ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি জিপ্যাড কোয়ালিফাই করার পর আমি এখন ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস নিয়ে পর মাস্টার ডিগ্রি করছি। আমার লাস্ট ইয়ার চলছে। তো আমি তোমাদেরকে গাইড করে দেবো সব রকম ব্যাপারে। অ্যানালিসিস তো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, কোশ্চেন আসে। অ্যানালিসিস আমার স্ট্রং পার্ট, প্লাস আদার সাবজেক্টও আমার স্ট্রং। তো আজ আমি ডিসকাস করে নেব আমাদের যে HRB নতুন সিলেবাসটা আছে। সিলেবাসটা সবাই নিশ্চয়ই দেখেছো। তো কিভাবে কি পড়তে হবে, কারণ কম সময় আছে আমাদের হাতে। রিসেন্ট হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে কথা আমার? হ্যাঁ স্যার। তো যেহেতু আমাদের টাইম খুব কম এবং আমাদের স্মার্ট ভাবে পড়তে হবে, তবে আমরা এই কম সময়ের মধ্যে সিলেবাসও কমপ্লিট করতে পারবো। এবং আমি কি করব না, এক্সামে পাস করার চান্স আমার বেড়ে যাবে। কিন্তু আমাকে সেটা স্মার্ট ভাবে পড়তে হবে। যে স্মার্ট ভাবে পড়বে সেই অনেকটা এগিয়ে যাবে। এটাই হচ্ছে এই কম্পিটিটিভ এক্সামের মেন টার্গেট। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, মিস্টার ইনজামামুল কিছু মনে বলতে চায়, হ্যান্ড রেজ করেছে। তুমি কিছু বলতে চাইলে কোশ্চেন করতে পারো। না না, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ভিজিবল। আচ্ছা, সো আমাদের কি WBHRB, ঠিক আছে? WBHRB 2026 এক্সাম হবে, ঠিক আছে? 26 জানুয়ারি নাগাদ এক্সাম হওয়ার চান্স আছে, একটা টেন্টেটিভ ডেট। তো তার জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে সেরকমভাবে। তার জন্য আমাদের মেন কিছু এখানে আমাদেরকে কি করতে হবে, কিছু মেজর সাবজেক্ট আছে যেগুলোর উপর বেশি মানে পড়ার উপর বেশি টাইম দিতে হবে, আর কিছু মাইনর সাবজেক্ট আছে। তো মেজর সাবজেক্টগুলো আগে আমাদের কভার করতে হবে। তো মাইনর সাবজেক্টগুলো আমরা কিছুদিনের মধ্যে, কারণ সবাই রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সবাই ফার্মাসি নলেজ সবারই আছে, সবাই মিনিমাম সব সাবজেক্টে মিনিমাম পড়ে এসেছে। কিন্তু আমাদের এমনভাবে পড়তে হবে কি যাতে আমরা MCQ সলভ করতে পারি, এবং একটা নির্দিষ্ট কম টাইমের মধ্যে। যেহেতু আমাদের 1 ঘন্টা টাইম, 1 আওয়ার্স টাইমের মধ্যে 50টা কোশ্চেন আসবে। প্রতিটা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে। তো আমাদের সেরকম ভাবে পড়তে হবে, কারণ MCQ সলভ 4টে অপশনের মধ্যে আমাদের অনেকেই ঠিকমতো রিভিশন, এক তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিভিশন ঠিক মতো না থাকলে 4টে ABCD অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে আমাদের কনফিউজ হতে পারে। তো আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে কিসে, যে রিভিশনে। তো মেজর সাবজেক্টগুলোর মধ্যে 1 নম্বরে পড়ে যাচ্ছে ফার্মাকোলজি, ঠিক আছে? কোলজি লিখছি, ফার্মাকোলজি। সেকেন্ড পড়ছে কি
সিউটিক স্যার 50টা কোশ্চেন আসবে স্যার? হ্যাঁ 50টা কোশ্চেন আসবে, টোটাল 100 মার্কস হবে, কিন্তু অ্যাকচুয়ালি 85 মার্কস হবে, ওটা 0.85 দিয়ে লাস্টে কিছু একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে। আর মাইনাস নেগেটিভ আছে 0.5 নেগেটিভ আছে, তো টোটাল 50। কম্পিউটার বেস টেস্ট হবে স্যার? কি এটা কি কম্পিউটার বেস টেস্ট হবে স্যার? হ্যাঁ সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি হবে। তো আমি এখানে ডিসকাস করছি যে সিলেবাসের ব্যাপারটা একটু, যে আমাদের কিছু মেজর সাবজেক্ট আছে, কিছু মাইনর সাবজেক্ট আছে। সো আমাদের ফার্স্ট কি আছে, আমাদের কোথায় আসছে, তো আমাদের 1 নাম্বার সাবজেক্ট হচ্ছে কোলজি, সেকেন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে সিউটিক্স, থার্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট কি, থার্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের কিন্তু এর মধ্যে কোলজির মধ্যে আমাদের অ্যাকচুয়ালি যে এডুকেশন রেগুলেশন ইয়ার 2020 নতুন এসেছে, আমরা অ্যাকচুয়ালি পড়ে এসেছি এডুকেশন রেগুলেশন 1991, সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়েছি, কিন্তু এখন ফলো করছে পিসিআই এডুকেশন রেগুলেশন 2020। তো সেখানে নিউ সিলেবাসে অ্যাড হয়েছে যেমন ফার্মাকোথেরাপিউটিক্স একটা সাবজেক্ট অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি ফার্মাকোথেরাপিউটিক্সটা আমরা ফার্মাকোলজির সাথে পড়ি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পার্ট হচ্ছে ফার্মাকোথেরাপিউটিক্সটা একটা কোলজিরই পার্ট। আর ইম্পর্টেন্ট কি, ফার্মাকগনোসি, কগনোসি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাছাড়া আমাদের মাইনর সাবজেক্টের মধ্যে আরও আমি মেজরগুলো আর একটু বলে দিই, ফার্মাকগনোসি, ফার্মাকোলজি অ্যান্ড সিউটিক্স, এই তিনটে আমাদের মেজর সাবজেক্ট। এর মধ্যে শুধু সিউটিক্স, যে আমরা শুধু সিউটিক্স ব্যাপারটা না, অ্যাকচুয়ালি এখন টিসিএস যে কোশ্চেন প্যাটার্ন বানাবে, শুধু এখন বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি শুধু ফার্মাসিউটিক্স মানে আমরা ট্যাবলেট বা ক্যাপসুল পড়ে চলে গেলাম, বা কিছু ডোজেস ফর্ম পড়ে চলে গেলাম, প্রেসক্রিপশন পড়ে চলে গেলাম, জিনিসটা না। অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্স একটা ব্রড সাবজেক্ট, এটার মধ্যেও আরও সাবজেক্ট চলে আসে, বায়োফার্মাসিউটিক্স চলে আসে, তারপরে ফার্মাসিউটিক্সের মধ্যে যেমন কসমেটিক্সের ব্যাপার আছে, কসমেটিক্স কিছু কোশ্চেন চলে আসে। এগুলো প্যাটার্ন অ্যাকচুয়ালি দিয়েছে প্যাটার্ন হয়তো ডিপ্লোমা বেস, কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে একটু হাই লেভেল টাইপের, মানে বিফার্ম লেভেল টাইপের সাবজেক্টের কোশ্চেন চলে আসতে পারে। তো এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট। তাছাড়া মাইনর সাবজেক্ট কি, মাইনর সাবজেক্ট মাইনরের মধ্যে কি আছে, হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি, এটা মাইনরের মধ্যে রাখছি, কেন হ্যাভ লিখছি এইচএপি, হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি মাইনরের মধ্যে কেন রাখছি, এটার সাথে সাথে আমাকে কি পড়তে হবে, কোলজি পড়তে হবে। যে হ্যাপের সাথে কোলজি পড়বে তার মানে কোলজি তো স্ট্রং হবেই, প্লাস হ্যাপ তো পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা হ্যাপে পড়ি বিভিন্ন সিমটমস পড়ি, কিভাবে হচ্ছে তার প্যাথোফিজিওলজি এসব পড়ি, আর কোলজিতে জাস্ট অ্যাপ্লিকেশন পড়ি, কোন ড্রাগ আমি এই সিমটমসের জন্য ইউজ করব, কেন ইউজ করব, তার এই ড্রাগটা ইউজ করার জন্য আমার কি অ্যাকশন পাচ্ছি, এবং তার কি অ্যাডভার্স ইফেক্ট আছে, এইসব জিনিস, আর কি ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে। এই কিছু জিনিস আমরা ফার্মাকোলজির সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। আর কি আছে, কোশ্চেন হয়তো সিলেবাসে নেই, যেমন কিছু সাবজেক্ট হচ্ছে কেমন কি, হ্যাঁ কি না ওটা, বায়োকেমিস্ট্রি, হ্যাঁ বায়োকেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সব ডিপ্লোমা বেসিসের ক্ষেত্রে। হয়তো সাবজেক্টের নাম দেওয়া নেই, বায়োকেমিস্ট্রি, তো এই সাবজেক্টের নামটা হয়তো দেওয়া নেই, কিন্তু এর সাবজেক্টের কিছু টপিক, যেমন কি টপিক, ভিটামিন একটা ইম্পর্টেন্ট টপিক। ভিটামিন টপিক থেকে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা আছে, মানে ফার্মাসিস্ট এক্সাম বলো, নার্সিং, যে কোনো মানে কি বলবো মেডিকেল লাইনে এ থেকে কোশ্চেন আছে। তারপর আর কি আছে, যেমন ডিএনএ আরএনএ থেকে এইসব থেকেও কোশ্চেন চলে আসে, কিছু ছোট ছোট কোশ্চেন। মেন ইম্পর্টেন্ট ভিটামিন তো বটেই, তাছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো আছে, এগুলোর ম্যাক্সিমাম এগুলো ক্লাসিফিকেশন বেস এইসব টাইপ থেকে কোশ্চেন আসে। আর কি, আর একজন আমি দেখলাম মেসেজ করলো যে জুরিসপ্রুডেন্স নেই। অ্যাকচুয়ালি এডুকেশন রেগুলেশন ইয়ার 2020 সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে ইথিক্স অ্যান্ড ল, ঠিক আছে, এটাই আমরা আগে পড়েছি জুরিসপ্রুডেন্স। তো জুরিসপ্রুডেন্স অ্যাকচুয়ালি সবাই পড়ে, এখানে মেন সবাই কি পড়ে,
এখানে পড়ে শিডিউল পড়ে নেয়, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন যে শিডিউলগুলো আছে সেগুলো পড়ে নেয়, তারপরে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, কিছু মেন ইম্পর্টেন্ট ড্রাগ অ্যান্ড কসমেটিক কিছু অ্যাক্ট, এবং এখানে শিডিউলগুলো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে, ম্যাক্সিমাম শিডিউল থেকে কোশ্চেন আসে। তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে এখন রিসেন্ট, যেমন কিছু গাইডলাইন। এটা কিন্তু সাবজেক্টে কোনো সাবজেক্ট লেখা নেই, কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশন রেগুলেশন 2020 ইথিক্স অ্যান্ড লয়ের মধ্যে কিছু গাইডলাইন চলে আসে। গাইডলাইনের মধ্যে কীরকম আছে, আইসিএইচ গাইডলাইন আছে, সিডিএসসিও গাইডলাইন আছে, যেগুলো সিডিএসসিও গাইডলাইনটা অ্যাকচুয়ালি আমরা কোথায় পড়ি, ফার্মাকোলজি। আইসিএইচ গাইডলাইনটা আমরা কোথায় পড়ি, অ্যাকচুয়ালি অ্যানালিসিসে পড়ি। কিন্তু যেহেতু আমাদের একটা সাবজেক্টের ভিতরে মানে আমাদের কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হয়, ফার্মাসিতে পড়ছি মানে আমরা যেহেতু ইন্ডাস্ট্রি বেসিসে কিছু তৈরি করছি, তার জন্য আমাদেরকে কিছু গাইডলাইন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হয়। তাহলে এই গাইডলাইন থেকে আমাদের কিছু কোশ্চেন চলে আসতে পারে। তো গাইডলাইনের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসগুলোই মাত্র পড়তে হয়, ওগুলোর থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। সবাই বুঝতে পেরেছো মোটামুটি? আর একটা সাবজেক্ট আছে সোশ্যাল ফার্মাসি। হ্যাঁ, সোশ্যাল ফার্মাসিটা অ্যাকচুয়ালি আমরা কীরকমভাবে পড়েছিলাম, সো যেমন বিভিন্ন ডিজিজ বা অ্যাকচুয়ালি এটাও কোলজির মধ্যেই চলে আসে সোশ্যাল ফার্মাসিটা। তো এটাও অতটা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট, যেমন কিছু যে কি বলবো, যে আমরা বিভিন্ন ধরনের সিজার ইউজ করি বা ইউজ করি বিভিন্ন ধরনের ডিসপেন্সিং এর সময়, সেই সব জিনিসগুলো একটু চলে আসে সোশ্যাল ফার্মাসির মধ্যে। ঠিক আছে, মেন ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে আমাদের ফার্মাকোলজি, সিউটিক্স, এইসব জিনিস, এই সাবজেক্ট আর কগনোসি। এই সাবজেক্ট, তিনটে সাবজেক্ট যে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে কারণ প্লাস রিভিশন করতে পারবে, তার কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ঠিক হওয়ার চান্স এবং সে সিলেকশন হওয়ার চান্সও সবচেয়ে বেশি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই তিনটে সাবজেক্ট ম্যাক্সিমাম ফোকাস করতে হবে, যে আমাদের তিনটে সাবজেক্ট মিনিমাম 100% কমপ্লিট করার চেষ্টাই করতে হবে। প্লাস কি আমাদের সবচেয়ে বেশি কি করতে হবে, ইম্পর্টেন্ট টপিকের যে আমাদের কনসেপ্ট, ইম্পর্টেন্ট টপিকের আমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যে আমি হ্যাঁ কিছু কোশ্চেন এলো, আমি হয়তো কোনোদিন পড়িনি, কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার আছে ওই টপিকটার উপর, আমি অবশ্যই অ্যান্সার 4টে অপশনের মধ্যে এলিমিনেশন রুল ফলো করে আমি 4টে অপশনের মধ্যে একটাকে আমি এলিমিনেট করে 3টেকে এলিমিনেট করে আমি রাইট অ্যান্সার করতে পারবো। এরকম কিছু টপিক আছে। তো আমাদের আজকে, হ্যালো দাদা, সৌম্যজিৎ দা শুনতে পাচ্ছ? বলো বলো। আমি কি তাহলে আজ ফার্মাকোলজিটা কি স্টার্ট করব? শুরু করো। আচ্ছা, তো দেখো আমি একটু সকলের কাছে শুনতে যাবো, তোমরা কোন সাবজেক্টকে প্রেফার করবে বলো আজকে? কোলজি ঠিক আছে, শুরু করো কোলজি, ফার্মাকোলজি। ঠিক আছে, সাউন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে প্রচন্ড, কখনো সাউন্ড জোরে আসছে কখনো আস্তে আসছে। অ্যাকচুয়ালি আমি হেডফোন ইউজ করছি না, তো আমি করছি, তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, তো এটা হতে পারে তার জন্য প্রবলেম। ঠিক আছে, তো আশা করি শোনা যাবে, কারণ আমি আইফোন থেকেই পড়াচ্ছি, আশা করছি শোনা যাবে সবকিছু। ঠিক আছে, তো আমি আজকে ফার্মাকোলজি, ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন আসা, যেমন এইবারে এইমস 2025-এ যে কোশ্চেন হয়েছিল, এখানে প্যাটার্ন ছিল 80টা ফার্মা 20টা নন ফার্মা, কিন্তু 80টাই কি এসেছিল, ফার্মাকোলজির কোশ্চেন এসেছিল। তার জন্য যাদের ফার্মাকোলজি বেসিসে স্ট্রং ছিল, যে সবচেয়ে বেশি ফার্মাকোলজি পড়েছে, কনসেপ্ট ক্লিয়ার রেখেছে, সেই কিন্তু সিলেকশন নিয়ে এসেছে এমসে। আর এমসে এইবারে যেরকম কোশ্চেন ছিল, ওদের অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট লেভেলের কোশ্চেন থাকে না, ছিল না, ওটা অ্যাকচুয়ালি ডক্টর লেভেলের কোশ্চেন ছিল। ঠিক আছে, তো আমি যেরকম আমাকে অ্যাকচুয়ালি আমি যখন এনএফএল গিয়েছিলাম, এনএফএলে আমাকে ইন্টারভিউতে বিভিন্ন কোশ্চেন করেছিল স্টেটমেন্ট বেস বা কি বলবো বিভিন্ন কনসেপ্ট দিয়েছিল। যেমন আমি একটা এক্সাম্পল দিই ইন্টারভিউ রিলেটেডের। আমাকে একটা কোশ্চেন করেছিল যে তোমার কাছে একজন পেশেন্ট এসেছে, তো ওর হাতের হাড় ভেঙে গেছে। ঠিক আছে, অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার প্রথম কাজ কি হবে? তো এটার অ্যান্সার কেউ দিতে পারবে? এইচআরবি ধরো সিলেকশন হয়েছে তোমার ইন্টারভিউতে, এরকম কোশ্চেন ইন্টারভিউতে এই টাইপের কোশ্চেন করে, তো কেউ অ্যান্সার বলতে পারবে এটার বাগিয়ে কি অ্যান্সার বলা যায়? তুমি একজন ফার্মাসিস্ট, তোমার কাছে একজন পেশেন্ট এসেছে, ওর ডান হাতের পুরো হাড় ভেঙে গেছে, তো অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার কি প্রথম কাজ?
কেউ মাইক অন করে বলো অ্যান্সার যদি বলতে চাও। ফার্স্ট এনএসআইডি ইউজ করব ফার্স্ট ব্যথাটা কমানোর জন্য। এনএসআইডি। আর কেউ? ওকে একটু ফার্স্ট এড দিতে হবে, সম্ভব হলে দুটো মানে শক্ত যদি স্ট্যান্ড পাওয়া যায় তার মধ্যে যাতে ওর হাতের মুভমেন্টটা না হয় সেটা দেখতে হবে, First এবং aid। ওকে নিকটবর্তী মানে মেডিকেল ফ্যাসিলিটিতে ট্রান্সফার করতে হবে। না, তুমি একজন হসপিটাল ফার্মাসি, তুমি হসপিটালে এসেছে, ডাক্তার নেই এই কন্ডিশন, ঠিক আছে? ওখানে ডাক্তার নেই কিন্তু তুমি হসপিটালে আছো, তুমি হসপিটাল ফার্মাসিস্ট। তো সে রুগী হসপিটালে এসেছে, তো তোমার এসে ফার্মাসিস্ট হিসাবে কি কাজ হবে সেইটা বলছি। ডাক্তার সেই সময় পেশেন্ট নেই, তুমি সেই সময় ফার্মাসিস্ট হিসাবে কি কাজ করবে? আর কেউ? আর কেউ যদি কিছু মনে হচ্ছে অ্যান্সার বলো। যদি ওটা ইনজুরি হয়ে না থাকে, মানে যদি কোনো কেটে না যায়, তাহলে আমি ব্যথার জেলও ইউজ করতে পারি ফার্স্টে। জেল ইউজ করবো না? দেখো আমাদেরকে অ্যান্সারটা এইভাবেই দিতে হবে, আমি অ্যান্সারটা এইভাবেই দিয়েছিলাম। অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার কি কাজ হবে? ফার্মাসিস্টের কাজ ডিরেক্ট ট্রিটমেন্টের বা এইসবের ব্যাপার না। আমাদের আমাদের যে রোলটা, আমাদের রোলটাকে ঠিক মতন ভাবে জানতে হবে যে আমাদের রোলটা কি। ডাক্তারের অ্যাবসেন্সে আমরা না নিজেরা ইনজেকশন দিয়ে দিতে পারবো, না কিচ্ছু এইসব দিতে পারবো। আমাদের প্রথমেই কাজ হবে জেনারেল সিম্পল। আমরা কি করি, যদি আমাদের কোথাও ব্যথা হয়, ব্যথা হলে আমরা প্রথমে কি করি, আইস ইউজ করি। আইস ইউজ করি, তো সেটা কি করি, আইস কেন ইউজ করি? যে আমাদের ব্যথা হয়েছে সেটাকে আমরা স্টেবিলাইজ করি। স্টেবিলাইজ করি মানে ব্যথাটাকে একটু কমাই। যেটা আমরা কোনো ড্রাগ প্রথমে অ্যাপ্লাই করছি না, একটা আমাদের বেসিক ঘরেও যদি কোথাও হাতে চোট পাই, কোনো হাড়ে বা পায়ে চোট পাই, আমরা প্রথমে কি করি, আইস লাগাই, বরফ দিয়ে পর সেই জায়গাটা আমরা স্টেবিলাইজ করি। যেহেতু ওর সেকেন্ড অপশন আমার কি হবে, যেহেতু ওর হাড়টা ভেঙে গেছে, ঠিক আছে, ব্রেক হয়ে গেছে, তাহলে আমি কি করব, কোনো একটা সলিড সাপোর্ট দিয়ে পর সে হাতটাকে আমি বেঁধে দেবো, ঠিক আছে? সলিড সাপোর্ট দিয়ে হাতটাকে বেঁধে দিলে আমার কি হবে, হাতের মুভমেন্টটা আমার হবে না। যদি আমি হাতটা উঠাই বা নামাই, আমার হাতটা মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। সেটাই আমার প্রথম কাজ হবে। দেন আমার কি কাজ হবে, সেটাকে আমি এক্স রে করবো। আমি এক্স রে যতক্ষণ না করছি, ডাক্তারের কাছে গেলেও সে প্রথমে এক্স রে লিখে দেবে। সে ডিরেক্ট কোনোদিন ট্রিটমেন্ট করতে শুরু করে দেবে না যে ড্রাগ দিয়ে দেবো। প্রথমেই সে এক্স রে করতে বলবে। এক্স রে করার পর আমার এসে ফার্মাসিস্ট কি করবে, ডক্টরের কাছে রেফার করে দেবো। এইভাবে এটা আমি অ্যান্সার দিয়েছিলাম। এবং ওখানে যারা 3-4জন সিনিয়র ডক্টর বসেছিল, তারা সবাই মানে অ্যাপ্রিসিয়েট করেছিল আমার অ্যান্সারটা। তার জন্যই হয়তো আমার র্যাঙ্কটা খুব ভালো এসেছে। তো আমি এইভাবে অ্যান্সারটা দিয়েছিলাম। দেখো এইভাবে ইন্টারভিউতে তোমার অ্যাজ এ ফার্মাসিস্টের রোল তোমাকে বলতে হবে। তুমি ডিরেক্ট তোমার হাতে মেডিসিন তুমি নেই, তুমি তোমার বাড়িতেও তুমি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে আছো, তো তোমার কাছে তখন হাতে কোনো মেডিসিন নেই, কিন্তু তোমার কাছে একজন এসেছে এইভাবে কেউ পেশেন্ট, তো তোমাকে কি হিসাবে রোল প্লে করতে হবে, এটা তোমার হচ্ছে মেন কাজ, ঠিক আছে? অ্যান্সারটা এইভাবে দিতে হবে। তো এইভাবে মানে অ্যান্সারগুলো দিলে আর কি যে ইন্টারভিউয়ার সে স্যাটিসফাইড হবে। ওকে, তো আমি চলে আসছি ফার্মাকোলজি। ফার্মাকোলজির জন্য আমাদেরকে দেখো এখানে মেন কি পড়তে হয়, মানে মেন অ্যাকচুয়ালি এক্সাম বেসিসে কি কোশ্চেন আছে। এক তো কোশ্চেন আছে ক্লাসিফিকেশন। সবাই আজ থেকে হ্যাবিট বানিয়ে নাও, ডেলি আমাকে মানে আমার পড়া যদি মানে অলরেডি সবাই ফার্মাকোলজি পড়ে রেখেছে, হয়তো ক্লাসেও পড়ানো হবে, সাথে তো ক্লাসে পড়ানোর সাথে সাথে তো রিভাইজ করতেই হবে, প্লাস কি করতে হবে, নিজের যা পড়া আছে সেগুলো ডেলি রিভিশন করতে হবে। কিভাবে রিভিশন করব, ডেলি আমাকে হ্যাবিট বানিয়ে নিতে হবে। আমি ক্লাসিফিকেশন দেখে লিখবো কি না দেখে, আমাকে খাতায় লিখতে হবে। যত লিখবে, পেন যত হাতে চালাবে, তত বেশি মনে পড়বে, তত বেশি পরীক্ষায় তুমি সলভ করতে পারবে কোশ্চেন। তুমি ডিরেক্ট রিডিং পড়ে চলে গেলে এইভাবে দাগ দিয়ে বা করে কোনোদিন পরীক্ষায় সলভ কনফিউশন থাকবে কিছু না কিছু কোশ্চেনে। সেকেন্ড পয়েন্ট কি, ক্লাসিফিকেশন আমাকে ডেলি লিখতে হবে। সেকেন্ড কি, মেকানিজম অফ অ্যাকশন। ম্যাক্সিমাম সবাই অলরেডি ফার্মাকোলজি পড়ে এসেছে, মেকানিজম অফ অ্যাকশন অনেকেই অনেক কিছু জানে, কিন্তু তাকে মেকানিজম অফ অ্যাকশনটা এমনভাবে করে নিতে হবে যাতে আমার ওই আন্ডারে যে ওই মেকানিজমের আন্ডারে যেসব ড্রাগ আছে কোনোদিন না ভুল হয়। সেকেন্ড কি পড়তে হয়, এডিআর, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন কোশ্চেন আছে। আর কি আছে, ডিওসি, ড্রাগ অফ চয়েস। কিছু কিছু ইম্পর্টেন্ট ড্রাগ আছে, সেগুলো কেবলমাত্র সেই সব ডিজিজের ক্ষেত্রেই দেওয়া হয়, সেই সব একমাত্র ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, ড্রাগ অফ চয়েস। আর কি আছে,
এখন রিসেন্ট প্রচুর কোশ্চেন আসছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে। ড্রাগ ইন্টারাকশন কিরকম, যেমন বিভিন্ন অ্যাডিটিভ ইন্টারাকশন আছে, তারপরে অ্যান্টাগনিস্টিক ইন্টারাকশন, তারপরে কি পোটেনসিয়েশন হয়ে যায়, এইসব সাইনার্জিস্টিক ইফেক্ট, এইসব কোশ্চেনগুলো খুব বেশি আসছে এখন। এই পার্টটার উপর এখন একটু মানে যারা বেশি জোর দিতে পারবে না, মানে হাই লেভেলের যারা যেগুলো ফার্মাসিস্ট এক্সাম, সেখানে কিন্তু কোয়ালিফাইয়ের চান্স বেশি থাকে। এখান থেকে কোশ্চেন মাস্ট আসছে এখন, মানে ফোকাস করছে এই ড্রাগ ইন্টারাকশনের উপর। আর কি দেখতে হবে, ড্রাগ ইন্টারাকশন ছাড়া আর সেরকম ফার্মাকোলজির আর কিছু আছে যেগুলো আমার জাস্ট ক্লাসিফিকেশন হয়ে গেলে অ্যাডভান্সড মেকানিজম, আর ম্যাক্সিমাম এখান এরকম টাইপের কোশ্চেন আছে, আর কিছু না। আর মেন কিছু টপিক আছে, সেখানের কনসেপ্ট আমাকে ক্লিয়ার রাখতে হবে যে আমার কেন হচ্ছে এটা। কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেন চলে আসতেই পারে, যে আসবে না তো কোনো গ্যারান্টি নেই যে দেবে না। স্টেটমেন্ট বেস কোশ্চেন আমাকে যখন যদি চলে আসে, তখন কিন্তু আমাকে সেই কনসেপ্টটা জানতে হবে সেই টপিকটার উপর। তাহলে আমাকে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোর, আমার যেমন কিছু ইম্পর্টেন্ট টপিক, যেমন ডিপ্রেশন, তারপরে অ্যাংজাইটি, তারপরে কি আছে সিএনএস এর আরেকটা কি আছে, ওগুলো অ্যালজাইমার বলো, তারপরে আছে সিএনএস ডিপ্রেশনের যেসব ম্যাক্সিমাম সিএনএস থেকে যদি কোনো কোশ্চেন আসে, এরকম স্টেটমেন্ট বেস ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দেয়, এবং এই জায়গার ইম্পর্টেন্ট কি কনসেপ্টগুলোকে আমাকে জানতে হবে, ঠিক আছে। তো আমাদের ফার্মাকোলজির আমাদের যদি প্রথমটা তুমি ফার্স্ট একটা সাবজেক্ট আছে যে আমাদের ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি নয়, যেটা বলা হয় জেনারেল ফার্মাকোলজি, ঠিক আছে। তো জেনারেল ফার্মাকোলজি হচ্ছে আমাদের হার্ট অফ ফার্মাকোলজি, মানে এটা হচ্ছে আমাদের মেন ফার্মাকোলজির হার্ট। এটা যদি কেউ ভালো করে পড়ে, এটা যদি ভালো করে বুঝে যায় জেনারেল ফার্মাকোলজি, তাহলে আমরা আমাদের বাকি কিছুই নেই, বাকি টপিকগুলো যেমন সিএনএস আছে, সিএনএস আমি প্রথমে ক্লাসিফিকেশন পড়লাম, যে বা এরপর ড্রাগের মেকানিজম অ্যাকশন পড়ে নিলাম। আর কি আমরা অ্যাকচুয়ালি জেনারেল ফার্মাকোলজিতে অলরেডি আমরা পড়ে যাব সাইনার্জিস্টিক, অ্যাডিটিভ, অ্যান্টাগনিস্টিক ইফেক্ট, এইসব জিনিসগুলো আমরা অলরেডি পড়ে যাব। ড্রাগ অফ চয়েসও পড়ে যাব জেনারেল ফার্মাকোলজির মধ্যে, কিন্তু আমরা সেখানে সিএনএস এর মধ্যে হয়তো সিএনএস টপিক পড়ছি, সেখানের মধ্যে কিছু একটা ইম্পর্টেন্ট ড্রাগ বুস্পিরন বা বুপ্রোপিয়ন চলে এলো, সেটা হয়তো কোনো একটা ড্রাগ অফ মেন চয়েস, সেটা কিন্তু আমার এখান থেকে অলরেডি জেনারেল ফার্মাকোলজি থেকে আমরা অলরেডি পড়ে যাব। তো এখান থেকে জেনারেল ফার্মাকোলজি হচ্ছে ইন্টারভিউর মেন কোশ্চেন। বিভিন্ন ইন্টারভিউর জন্য জেনারেল ফার্মাকোলজিতে যেমন কোশ্চেন আসে, হোয়াট ইজ ড্রাগ, প্রথমেই কোশ্চেন চলে আসে ইন্টারভিউর জন্য কোশ্চেন। তো আমি সেগুলো পড়ে যাচ্ছি। তো আমাদের ফার্মাকোলজিটা আগে জানতে হবে, হোয়াট ইজ ফার্মাকোলজি। কারো আইডিয়া আছে হোয়াট ইজ ফার্মাকোলজি? অ্যাকচুয়ালি আমরা ফার্মাকোলজি পড়ি কেন? Sir, pharmacology is the science that deals with the drugs with human body. না, আমরা pharmacology is a branch of science which deals with the pharmacokinetics and pharmacodynamics. Yes, আমরা ফার্মাকোলজি যখনই পড়বো, দুটো টার্ম ইম্পর্টেন্ট জিনিস, একটা ফার্মাকোকাইনেটিক, একটা ফার্মাকোডাইনামিক। এই দুটো জিনিস আমাদেরকে ফার্মাকোলজিতে মেন ইম্পর্টেন্ট। আরে মিউট করো একটু। তো ফার্মাকোলজিতে আমরা এই যে ফার্মাকোকাইনেটিক কার কাইনেটিক পড়বো, কার না, ড্রাগের, ঠিক আছে। ড্রাগের আমরা ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক স্টাডি আমরা পড়বো। এই ড্রাগটা কি করবে, ড্রাগটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ফার্মাকোকাইনেটিক, এটা হচ্ছে স্টাডি, এটা আমরা স্টাডি করব। কিন্তু এই ড্রাগটা আমার তাহলে আমার কি করছে, ড্রাগটা আমার হেল্প করবে কি জন্য, হেল্প করবে আমার বিভিন্ন ডায়াগনোসিস, আর কি করবে, বিভিন্ন ট্রিট করবে এন্ড কিওর করবে। কি কিওর করবে, এন্ড প্রিভেন্ট করবে ডিজিজ, বিভিন্ন ডিজিজকে ডায়াগনোসিস করবে, ট্রিট করবে, কিওর করবে, এবং প্রিভেন্ট করতে আমাদের ড্রাগটা হেল্প করে। তাহলে আমরা ড্রাগের জন্য স্টাডি করছি ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিক। এই ড্রাগটা তাহলে যে স্টাডিটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক কিভাবে কাজ করছে, এই যে কিভাবে ডায়াগনোসিস এবং ট্রিট এবং কিওর এবং ট্রিটমেন্ট, একটা ডিজিজের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, কিভাবে কিওর হচ্ছে, সেটাই এই স্টাডির আন্ডারে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফার্মাকোলজি একটা ডেফিনেশন চলে গেল যে ফার্মাকোলজি কি, হোয়াট ইজ ফার্মাকোলজি। ফার্মাকোলজি অ্যাকচুয়ালি আমরা কি, এই যে ড্রাগের অ্যাকশনটাকে আমরা পড়বো, অ্যাকশন অফ ড্রাগ। আরেকটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি,
তাহলে আমরা ফার্মাকোলজি এখানে পি লিখছি, ঠিক আছে। ফার্মাকোলজিতে আমরা কি পড়ছি, অ্যাকশন অফ ড্রাগ, সবাই নোট করতে পারো। অ্যাকশন অফ ড্রাগ কিসের উপর, আমাদেরকে সবসময় লিভিং, এই জিনিসটা লিভিং টিস্যু অথবা অর্গানিজম, আমরা লিভিং টিস্যুর উপর বা অর্গানিজমের উপর অ্যাপ্লাই করছি কোনো অ্যানিমেলের উপর, তবেই তো আমি সেটার অ্যাকশনটা বুঝতে পারবো। আমরা কোনো ডেড সেল বা এর উপর যদি অ্যাপ্লাই করি, আমি কি সেটার অ্যাকশন কোনো কিছু পাবো কি, পাবো না, সেটা ডেড। আমাকে লিভিং হতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি হতে হবে, এই যে ড্রাগটা তাহলে লিভিং টিস্যুর উপর কি করছি আমি, এই অ্যাকশন অফ ড্রাগটা কোথায় দেখছি, লিভিং টিস্যু এন্ড অর্গানিজম। সেটা কি করছে, ড্রাগের এই ড্রাগটা আমার এরপর কি করছে, সেটা কি করছে, ট্রিট করছে, ডায়াগনোসিস করছে, ট্রিট করছে, কিওর করছে, আর কি করছে, প্রিভেন্ট করছে বিভিন্ন ডিজিজকে, যেটা ডিজিজের জন্য ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে আমার ফার্মাকোলজি। এরপর একটা ইম্পর্টেন্ট এমসিকিউতে ফার্স্ট কোশ্চেন চলে আসে, যেহেতু ফার্মাকোলজি প্রথম সাবজেক্টেই পড়ছি, ফার্মাকোলজি যখন সাবজেক্টে পড়ছি, এটা কোথা মানে ফার্মাকোলজি এটা একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, আমাদের এরকম অপশানে দিয়ে দেবে, গ্রিক, ল্যাটিন, স্প্যানিশ এরকম অপশান দিয়ে দেবে, এটা আমাদেরকে জানতে হবে যে এটা গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড কি কি, দুটো গ্রিক ওয়ার্ড আছে, কি কি আছে, একটা হচ্ছে ফার্মাকন, আর একটা কি আছে, লোগোস। আমাদের ফার্মা অ্যান্ড কোলজি, এই লজি যেখানেই থাকবে সেখানেই আমাদের ধরে নিতে হবে আমরা স্টাডি করছি। কিসের স্টাডি করছি, ফার্মাকোকাইনেটিক এন্ড ফার্মাকোডাইনামিকের স্টাডি করছি, ঠিক আছে। যেসব টার্মের শেষে লজি, LOGY টার্মটা থাকবে প্রিফিক্সে, এটাকে বলা হয় প্রিফিক্স, আর সাফিক্স মানে আগে। তো প্রিফিক্সে লজি কথাটা থাকলে LOGY, তো সেটার মানেই হচ্ছে আমরা স্টাডি। তাহলে এখানে আমার কি হচ্ছে, ফার্মাকোলজি একটা গ্রিক ওয়ার্ড, এই গ্রিক ওয়ার্ডের দুটো টার্ম দুটো ভেঙে গেছে, ফার্মাকন এটাও একটা গ্রিক ওয়ার্ড, এটাও একটা গ্রিক ওয়ার্ড। তো ফার্মাকন মানে কি, এটা মানে হচ্ছে ড্রাগ, আর লোগোস মানে কি, স্টাডি। লোগোসটা অ্যাকচুয়ালি আমি লজি মানে স্টাডি বললাম, অ্যাকচুয়ালি লোগোসটা একটা গ্রিক ওয়ার্ড, কিন্তু আমরা টার্মের যদি শেষে কোনো লজি থাকে, যেমন ফার্মাকোলজি, আরো যেমন বিভিন্ন ধরনের লজি আছে, স্টাডি অফ বোন বলো, স্টাডি অফ, যেমন অস্টিওলজি বলো, অস্টিওলজি হলো স্টাডি অফ বোন। তারপরে কি আছে এরকম, আর কি নাম বলবো, আর এক্সাম্পল যেমন, ঠিক আছে এখন নামটা মনে পড়ছে না, যাই হোক। তো স্টাডি অফ ড্রাগ, আমি এটা হয়ে গেল আমার ফার্মাকোলজির বেসিক, ঠিক আছে। এরপর আমাকে কি পড়ছি, ফার্মাকোলজি যেহেতু আমি পড়লাম, এখানে আমি দুটো জিনিস পড়ছি, ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিক। হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক এবং হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক, কি বলতে পারবে? ডাইনামিক্সটা ডাইনামিকটা ড্রাগ ডাস টু দ্য বডি। ইয়েস, দেখো ডাইনামিক ডি ফর ড্রাগ ডাস টু দ্য বডি, ঠিক আছে। আমাদের এটাই মনে, প্রথমে ড্রাগ আসবে, ড্রাগ ডাস টু দ্য বডি। অ্যাকচুয়ালি ডাইনামিক, ফার্মাকোকাইনেটিক হচ্ছে ADME, ফার্মাকোকাইনেটিক মানে KADME। আমাদের এইটুকুন জাস্ট যদি মনে রাখি, আমরা বিভিন্ন এক্সামে MCQs সলভ করতে পারবো। জাস্ট এইটুকুনের থেকে একটা কোশ্চেন চলে আসে। আমি প্রথমে বললাম ফার্মাকোলজির থেকে কোথায় কোশ্চেন আসবে, টার্মটার থেকে, এবং সেকেন্ড আসবে যে ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক, ও হোয়াট দ্য ড্রাগ ডাস টু দ্য বডি, এবং হোয়াট দ্য কি বলবো, যেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক, হোয়াট দ্য, এটা হচ্ছে হোয়াট দ্য বডি ডাস টু দ্য ড্রাগ, এই দুটো টার্ম যদি আমি, আর এখানে কি আছে, হোয়াট দ্য ড্রাগ ডাস টু দ্য বডি, ঠিক আছে। আমি এই দুটো টার্ম পড়বো, একটা আমি এখানে একটা শুধু মার্ক করে নেবো, কি মার্ক করে নেবো, ড্রাগের উপর। প্রথমে আমি ডি আছে, ডি ফর ড্রাগ, তাহলে আমার এখানে যদি প্রথমে আছে বডি দিয়ে থাকে, তাহলে আমার যদি বলে অপশানে কোশ্চেন যদি আসে হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক, আমার এরকম থাকবে, এটা এই থাকবে, এটা বি থাকবে, তখন আমি কি করব, এটা অপশন করব। কেন এটা অপশন করব, কারণ হোয়াট দ্য ড্রাগ ডাস টু দ্য বডি। আর এটা কেন করব না, কারণ এটা প্রথম বডি, কারণ কাইনেটিক কোথায় হবে, বডির মধ্যে হবে। বডির মধ্যে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে কাইনেটিক মানে কি জানো, কাইনেটিক মানেই হচ্ছে মুভমেন্ট। কাইনেটিক মানে কি, মুভমেন্ট। কার মুভমেন্ট, মুভমেন্ট অফ ড্রাগ। কিভাবে ড্রাগটা মুভমেন্ট করবে, ড্রাগটা আমরা যখন ধরো এটা আমি একটা আঁকছি, ঠিক আছে, সিম্পল, আমার এত মানে
তো আমি এখানে একটা ড্রাগ খাচ্ছি, আমরা ড্রাগটা টেকেন করছি, মুভমেন্ট, এটা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। কোথার মধ্যে হচ্ছে, এটা প্রথমে আছে ইসোফেগাস, ইসোফেগাসের পর ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, তারপরে কিসে আছে, স্টোমাকে। আমাদের মেন কোথায় প্রথমে আছে, ড্রাগটা এখানে চলে যাবে। এখানে কি আছে, HCl আছে। HCl কি হবে, এই ড্রাগটা ভেঙে যাবে, কি হবে, ডিজলভ হবে। প্রথমে আমাদের ড্রাগ কোথায় এলো, স্টোমাকে এলো, স্টোমাকে আসার পর সেটা কি হবে, ডিসইন্টিগ্রেশন হবে। আমাদের এই স্টেপটা জানতে হবে, ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে কি, ব্রেকডাউন অফ ড্রাগ। ব্রেকডাউন হওয়ার পর আমার কোনো জিনিস যদি ভেঙে যায়, ভেঙের পর কি হবে, ডিসলিউশন হবে। কি হবে, ডিজলভ হবে। মানে আমার প্রথমে আমি কোনো সলিড জিনিস একটা পানির ওয়াটারের মধ্যে যদি অ্যাড করে দিই, সেটা কি হবে, প্রথমে ভেঙে যাবে ছোট ছোট জিনিসে। ভেঙে যাওয়ার পর এখানে যেহেতু জল আছে, জলের মধ্যে সেটা গুলে যাচ্ছে, এটাই হচ্ছে ডিসলিউশন। ডিসলিউশন হওয়ার পর কি হবে আমাদের, এটা হচ্ছে আমার কি হচ্ছে, স্টোমাকের এখানে কি থাকে, এপিথেলিয়াল মেমব্রেন থাকে, ঠিক আছে। এই মেমব্রেনের এই সাইডে ড্রাগ আছে, আর এই সাইডে কি আছে, ব্লাড আছে। তাহলে আমাকে যতক্ষণ না ড্রাগ ব্লাডের মধ্যে আসছে, কি হবে, আমি কিছু অ্যাকশন পাবো না। তাহলে আমাকে ড্রাগটা কি হবে, এটা যদি আমার একটা ধরে নিচ্ছি, এটা আমার একটা এপিথেলিয়াল মেমব্রেন, ঠিক আছে। এটা কি ক্রস করে পর ড্রাগটা কোথায় আসছে, এটা আমার অ্যাকচুয়ালি ব্লাড, এটা এপিথেলিয়াল মেমব্রেন, এটা ক্রস করে পর ব্লাডে আসছে। ব্লাডে আসার পর সেটা কি হবে, বায়ো অ্যাভেলেবিলিটি, BA লিখছি। বায়ো অ্যাভেলেবিলিটি যখন হবে, তখন আমরা কি পাবো, ড্রাগের অ্যাকশন পাবো। এটা হচ্ছে আমার মেন ফান্ডা। তাহলে আমাকে এখানে দুটো জিনিস, যে এখানে কিছু জিনিস আমাকে জানতে হবে। স্টোমাকের পরে আমি কি হলো, প্রথমে ডিসইন্টিগ্রেশন হলো, তারপরে হবে ডিসলিউশন, তারপরে সেটা হবে কি, অ্যাবজর্পশন হবে। কিসের মাধ্যমে হচ্ছে, এপিথেলিয়াল, এটা হচ্ছে আমার মেমব্রেনের থ্রুতে আমার অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার পর কোথায় আসবে, ব্লাডে আসবে। ব্লাডে আসার পর সেটা যখন ব্লাডে চলে আসবে কোনো কিছু, সেটাই হয়ে যাবে আমার বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো মানেই রিলেটেড টু ব্লাড, অ্যান্ড ব্লাডে কতটা আমার অ্যাভেলেবেল, সেটা হচ্ছে আমার বায়ো অ্যাভেলেবিলিটি। সেটাই আমার, তারপর বায়ো অ্যাভেলেবিলিটি কি করবে, আমার ড্রাগ ব্লাডে আছে, ব্লাডে গিয়ে পর কোনো একটা রিসেপ্টরে গিয়ে পর সে ড্রাগ বাইন্ড করবে, এবং বাইন্ড করার পর সেটা কি করবে, অ্যাকশন দেবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো সবাই জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর আমি এটা বললাম যে আমার ড্রাগটা কিভাবে হচ্ছে। তাহলে আমার এই জিনিসটা কি বলছি, মুভমেন্ট, কিভাবে ড্রাগটা আমার মুভমেন্ট করছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, সেটাই আমরা কি পড়বো, ফার্মাকোকাইনেটিক্স, ঠিক আছে। তো আমরা ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স আমরা পড়ে নিলাম। এরপর আমরা আমাদের একটা যেহেতু সাবজেক্ট, আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমি বললাম, হ্যাঁ বলো স্যার, একটু ড্রাগের সেফ লাইফ সম্বন্ধে বলেন তো। আমি বলছি, আসছি এক একটা জিনিসে, সব কিছুই আমাকে এক একটা টার্ম আছে না, সেগুলো আমাকে কমপ্লিট করতে দাও, আমি তারপরে ড্রাগের জিনিসে আসছি। আমি তো মেন ড্রাগ নিয়েই পড়বো না, ফার্মাকোলজি, তো আমি আসছি। তো আমি নেক্সট কি পড়বো, নেক্সট একটা টার্ম আছে ফার্মাকো থেরাপিউটিক্স। এটা আমাদের একটা ফার্মাকোলজির মধ্যে একটা টার্ম আছে, কেডিতে পারে যদি পড়ো, তাহলে এখানে একটা টার্ম আছে। আর আমাদের কি দিয়ে দিয়েছে, এডুকেশন, লিখছি, এটা একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে। এডুকেশন রেগুলেশন 2020 में একটা তোমার সাবজেক্ট দিয়ে দিয়েছে, ফার্মাকোথেরাপিউটিক্স। তো ফার্মাকোথেরাপিউটিক্স মানে কি, কেউ বলতে পারবে? হোয়াট ইজ ফার্মাকোথেরাপিউটিক্স? কিছু আইডিয়া? নামটার মধ্যে আছে, থেরাপিউটিক হবে এই বুঝায়, ওটা প্রসেসটাকে ফার্মাকোথেরাপিউটিক্স বলে। না দেখো, যে ডিজিজ হয়েছে সেই ডিজিজের ট্রিটমেন্ট, প্রিভেনশন। হ্যাঁ দেখো, ফার্মাকো মানেই আমি অলরেডি বলে রেখেছি ড্রাগ, ঠিক আছে। আমি আগেই বলেছি ফার্মাকো মানে ড্রাগ। থেরাপিউটিক মানে একটা থেরাপিতে ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার থেরাপিটা যখন ইউজ হচ্ছে, নিশ্চয়ই আমার একটা ডিজিজ কন্ডিশন আছে, ডিজিজ কিছু হয়েছে, কন্ডিশনের জন্যই সেটা আমি থেরাপি হিসাবে ইউজ করছি ড্রাগটাকে। কি নিশ্চয়ই কিছু সিমটমস হয়েছে, সিমটমস হওয়ার জন্য আমি সেই ড্রাগটাকে ইউজ করছি, ঠিক আছে, কি হিসাবে, থেরাপি হিসাবে। থেরাপি মানে কি, আমি সেটাকে ট্রিটমেন্ট করার জন্য ইউজ করছি। সেটাই হচ্ছে যে আমি কোনো একটা মেডিসিনটাকে কি হচ্ছে, ট্রিটমেন্টের জন্য ইউজ করছি, কোনো ডিজিজ অথবা ডিজিজ কন্ডিশন অথবা কোনো সিমটমসের জন্য, সিমটমস অফ ডিজিজের জন্য, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার ফার্মাকোথেরাপিউটিক্স। তাছাড়া এখানে কিছু ইম্পর্টেন্ট আমি টপিক বলে দিচ্ছি, যেমন
ইউজ অফ মেডিসিন, এটা এখানে এই ফার্মাকোথেরাপিউটিক্সের মধ্যে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। রেশনাল ইউজ অফ, আমি অনেক জায়গায় কোশ্চেন দেখেছি। এভিডেন্স বেসড মেডিসিন। 3 নাম্বার পয়েন্ট কি, এসেনশিয়াল মেডিসিন, এটা একটা ইম্পর্টেন্ট, এসেনশিয়াল মেডিসিন। আর কি, বিভিন্ন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ গাইডলাইন, বললাম না গাইডলাইন আমাকে পড়তে হবে। কি গাইডলাইন, সিডিএসসিও, সিডিএসসিও বলছি, সিপিসিএসসি, এই গাইডলাইন আমাদেরকে ফার্মাকোলজিতে পড়তে হয়। কিসের জন্য পড়তে হয়, ক্লিনিক্যাল ট্রায়ালসের ক্ষেত্রে পড়তে হয়। এই এখন জেনে রাখো, সিপিসিএসসি গাইডলাইন আর সিপিসিএসসি গাইডলাইন নেই, এটা হয়ে গেছে সিসিএসসি গাইডলাইন। ঠিক আছে, এই পিটা তুলে দিয়েছে, পারপাসটা উঠে গেছে। ঠিক আছে, সিপিসিএসসি নেই, এটা সিসিএসসি। তো এটা পরীক্ষায় কোশ্চেন আসে, এটার ফুল ফর্ম কি, কমিটি ফর, এটা আমি বলে দিচ্ছি, COMMITTEE, সব দুটো সেকেন্ড অপশনটা কি বললেন? সেকেন্ড অপশন কি বললেন? সেকেন্ড অপশনটা কি বললেন? সিসি, এটা সি, এটাও সি, সিসিএসসি। না ওটা বলছেন ওই রিয়েশন ইউজ অফ মেডিসিন, তারপরে কি বলছেন? রেশনাল ইউজ অফ মেডিসিন, এভিডেন্স বেস মেডিসিন, আর কি এভিডেন্স বেস, হ্যাঁ এভিডেন্স বেস, এসেনশিয়াল মেডিসিন, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ গাইডলাইন। এই গাইডলাইনের মধ্যে আমি এটা বলে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সিপিসিএসসি গাইডলাইন, সিপিসিএসসি গাইডলাইনটা কি, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে পর নামটা হয়ে গেছে সিসিএসসি, মানে পিটে মানে তুলে দিয়েছে, কমিটি ফর। এই জিনিসটা মনে রাখো, প্রথমে ফর থাকে, বাকি সবে অফ থাকবে। যা পুরো ইয়েটা হবে, কমিটি ফর কন্ট্রোল and CPCSC है ना, स्टैंडर्डाइजेशन एंड एक्सपेरिमेंट, अच्छा स्टैंडर्डाइजेशन ऑफ एक्सपेरिमेंट ऑन लास्ट হবে অন, এখানে হবে, এটা হবে এক্সপেরিমেন্ট অন অ্যানিমালস। ঠিক আছে, কমিটি ফর, এটা একটু আরেকবার বলুন ফুল ফর্মটা। আচ্ছা, কমিটি ফর কন্ট্রোল লিখেছ? হ্যাঁ, and standardization na supervision of experiments on animals, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। আগে কি ছিল, কমিটি ফর, এখানে একটা কি ছিল, পি ফর কি ছিল, পারপাস, POS, পারপাসের পর একটা কি ছিল, অফ কন্ট্রোল, এই পারপাস অফটা উঠে গেছে। ঠিক আছে, কমিটি ফর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্ট অন অ্যানিমাল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষায় ফুল ফর্মটা আসতে পারে, এটাও আসতে পারে সিপিসিএসসি অথবা সিসিএসসি, এখন নতুন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা অলরেডি সিলেবাস আপডেট হয়ে গেছে এডুকেশন রেগুলেশন 2020, তাহলে আমাদের নিশ্চয়ই এটাই আসতে পারে। কেউ জানে না এই জিনিসটা যে সিপিসিএসসি এখন সিসিএসসি হয়ে গেছে, তাহলে এটা আমাদেরকে জানা দরকার। ঠিক আছে, তো আমি কোথায় ছিলাম, ফার্মাকোথেরাপিউটিক্সে ছিলাম, ঠিক তো। তো ফার্মাকোথেরাপিউটিক্সের পর আমাদের আরো কিছু টার্ম আছে, যেমন ক্লিনিক্যাল ফার্মাকোলজি, আমরা একটা পড়ছি ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি, ফার্মাকোলজি মানে আমরা তো ড্রাগের অ্যাকশন নিয়ে পড়ছি, ক্লিনিক্যাল যখনই পড়বো, ঠিক আছে, এই টার্মটা যখনই পড়বো তখনই আমাদেরকে ধরে নিতে হবে কোনো হিউম্যান বিংসের উপর আমাকে পড়তে হচ্ছে, জাস্ট ক্লিনিক্যাল, অন্য কোনো কিছু না, হিউম্যানের উপর ড্রাগের অ্যাকশন আমাকে চেক করতে হবে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি সায়েন্টিফিক স্টাডি, এটা কি হবে, স্টাডি অফ ড্রাগ অন ম্যান অর অ্যানিম্যাল, বাস ক্লিনিক্যাল স্টাডি। ঠিক আছে, আর একটা আছে, আরো টার্ম আছে টক্সিকোলজি, আরো আছে কেমোথেরাপি। হ্যাঁ, কেমোথেরাপি এটা একটা ইম্পর্টেন্ট টার্ম আছে।
কেমোথেরাপি কি একটা টার্ম, এটা আমরা যেহেতু কেমোথেরাপি বিভিন্ন ডিজিজ যেমন কি অ্যান্টিবায়োটিক এখানে পড়ি, তো কেমোথেরাপির ডেফিনেশনটা কি কেউ বলতে পারবে? স্যার মেডিসিনাল থেরাপি। না, কেমোথেরাপি মেডিসিনাল থেরাপি না, এখানে তো আমরা অ্যান্টিবায়োটিক পড়ি। কেমোথেরাপির মধ্যে যত যে পেনিসিলিন বলো, বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সব এর আন্ডারে পড়ি। কি করে? যেহেতু এটা হচ্ছে আমার কেমোথেরাপি, এটা দুরকম ভাবে অবটেন হয়। একটা হতে পারে সিনথেটিক ভাবে, একটা হতে পারে ন্যাচারাল অরিজিন। ঠিক আছে, সিনথেটিক অ্যান্ড নেচার। আমি যেভাবে অ্যারো দিয়ে করছি সেভাবে যদি জিনিসটা জানা, নিজেও ব্যাপারটা বুঝতে পারবে, ইয়ে করতে পারে। এটা হচ্ছে অরিজিন। অরিজিনটা কি হচ্ছে? সিনথেটিক বা ন্যাচারাল হতে হবে, অথবা অর দিচ্ছি। তো এই যে ন্যাচারাল অরিজিন থেকে আমরা অবডেন, সিনথেটিক কি, যেমন এক্সাম্পল যেমন সালফোনামাইড একটা সিনথেটিক কেমোথেরাপিউটিক এজেন্ট। ন্যাচারাল কি রকম? ন্যাচারাল আমরা পেনিসিলিন, পেনিসিলিনটা কি? পেনিসিলিন নোটেটাম। ঠিক আছে, এখান থেকে আমরা এটা কি একটা মাইক্রো অর্গানিজম, পেনিসিলিন নোটেটাম থেকে অবটেন করেছি, তার জন্য এটা ন্যাচারাল সোর্স। আর কি আছে? বিভিন্ন মাইক্রো অর্গানিজম, যেমন কি আছে, যেমন সেপালোস্পোরিন, ভেনিজুয়েলাস, তারপরে এইসব জিনিসগুলো আছে। সেপালোস্পোরিন আছে, তারপরে পেনিসিলিন আছে, বিভিন্ন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এগুলো সিনথেটিক ড্রাগ। ভিনব্লাস্টিন, সিসপ্লাটিন, সিসপ্লাটিন একটা ন্যাচারাল সোর্সের ড্রাগ। ঠিক আছে, তো কেমোথেরাপিউটিক এজেন্টটা কি? অরিজিন কোথা থেকে হবে? সিনথেটিক অরিজিন অথবা ন্যাচারাল অরিজিন। ঠিক আছে, এই ন্যাচারাল যে অরিজিন হচ্ছে, এ কি করবে? বিভিন্ন কি করবে, এটা আমাকে জানতে হবে। ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে অথবা ক্যান্সারের ক্ষেত্রে, আমি ক্যান্সার আলাদাভাবে কেন লিখতাম? কারণ থেরাপির পুরো একটা এখন রিসেন্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যান্সার। তো এটার জন্য আলাদা পুরো কেমোথেরাপিউটির জন্য স্টাডি চলছে। তো এটা হচ্ছে কি ইনফেকশিয়াস ডিজিজ অথবা ক্যান্সারের জন্য কি হচ্ছে ট্রিটমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। যে অরিজিন হচ্ছে সিনথেটিক অথবা ন্যাচারাল, ট্রিটমেন্ট কিসের জন্য হচ্ছে? ইনফেকশিয়াস ডিজিজ অথবা ক্যান্সার। তো কি করে অ্যাকচুয়ালি? হয় কিল করে অথবা কি করে? ইনহিবিট দ্য গ্রোথ। কার? দ্য মাইক্রো অর্গানিজম। কিল করে দেবে অথবা ইনহিবিট দ্য, একটা হবে এখানে আমরা পড়ি ব্যাকটেরিওসিডাল ইফেক্ট, আর কি পড়ি এখানে? ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট। তো ইনহিবিশন অফ গ্রোথ এটা হচ্ছে স্ট্যাটিক, আর এটা হচ্ছে সিডাল, মানে কিল করে দেবে। এমনভাবে কিল করবে যাতে হোস্ট, মানে যে নিচ্ছে, হোস্টের উপর কোনো ক্ষতি হবে না, বাট মাইক্রো অর্গানিজম ডিস্ট্রয় হয়ে যাবে, কিল হয়ে যাবে, অথবা কি হয়ে যাবে? ইনহিবিট হয়ে যাবে গ্রোথ। এই স্ট্রাকচারটা যদি মনে থাকে, কেমোথেরাপি কোনোদিন ভুলবে না। সিনথেটিক থেকে বা ন্যাচারাল সোর্স থেকে অবটেন্ড হবে। কি হবে? কিসের জন্য? এটা ট্রিটমেন্ট। ঠিক আছে, ট্রিটমেন্ট কিসের জন্য? ইনফেকশিয়াস ডিজিজ অথবা ক্যান্সারের জন্য। কি করবে? কিল অথবা ইনহিবিট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমকে কিল করবে, অথবা কি ইয়ে করবে? মাইক্রো অর্গানিজমের গ্রোথটা ইনহিবিট করবে, কিন্তু উইথাউট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, উইথাউট এফেক্ট অন হোস্ট। আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমাদের কোনো ক্ষতি হবে না, এই জিনিসটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মেন ইম্পর্টেন্ট। বাট মাইক্রো অর্গানিজমের কি করবে? কিল করে দেবে অথবা ইনহিবিট দ্য গ্রোথটাকে ইনহিবিট করে দেবে। বোঝাতে পারলাম কেমোথেরাপি কি? হ্যালো? হ্যাঁ স্যার। সো আমরা এখানে কিছু মানে টার্ম আছে যে ইম্পর্টেন্ট টার্ম। আর একটা আমি 2023-এ HRB যে 6টা পোস্ট বেরিয়েছিল, তখন আমাকে একটা কোশ্চেন করেছিল, হোয়াট ইজ ফার্মাসি। এটা ডেফিনেশনটা কেডি ত্রিপাঠীর থেকে পড়ে নিও। এটা ইয়ের কোশ্চেন ইম্পর্টেন্ট, কিসের? ইন্টারভিউ ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ফার্মাসি। ঠিক আছে, অ্যান্ড রোল অফ ফার্মাসিস্ট। ঠিক আছে, এরপর আমাদেরকে, যেহেতু আমরা ফার্মাকোলজি বেসিক পড়ছি, তাহলে আমাদেরকে নিশ্চয়ই জানতে হবে ফার্মাকোলজি যখন তো ইয়ে এসেছিল, নিশ্চয় কে নাম দিয়েছিল, কে প্রথম ফার্মাকোলজি, কে প্রথম ফার্মাসিস্ট হয়েছিল, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো লিখে নিও। ফাদার অফ যদি কোশ্চেন আসে, ফাদার অফ ফার্মাসি
কে বলতে পারবে? কেউ কেউ ফাদার অফ ফার্মাসি কে? এমএল শপ না, এডওয়ার্ড এ কি একটা নাম আছে। সিমেটবার্গ। না, ফার্মাসি বলেছি, টার্মটা দেখো, এইটাই হচ্ছে ভুল। ফার্মাসি লিখে রাখো, উইলিয়াম প্রক্টর। সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট ফাদার অফ ফার্মাসি, ফাদার অফ ফার্মাসি ফার্স্ট, এই জিনিসটা এরকম নিচে মার্ক করে দেবে, তাহলে জিনিসগুলো বুঝতে হবে কি হবে। ওটা কি লিখলেন স্যার? উইলিয়াম? হ্যাঁ, উইলিয়াম কি লিখলেন? উইলিয়াম প্রক্টর, PROCTER, প্রক্টর। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফার্স্ট এখানে মার্ক করে নেবে, ফার্স্ট ফাদার অফ ফার্মাসি, এ হচ্ছে ফাদার অফ ফার্মাসি। বাস এখানে যদি একটা ফার্স্ট লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হবে। ঠিক আছে, এরপর বলো, ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাসি, এটারও নিচে দাগ দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান ফার্মাসি কে বলতে পারবে? এমএল শপ। ডক্টর এমএল শপ। আর আর ভুল হবে এটা কোনোদিন? এখানে স্টার মার্ক দিয়ে রাখো, ইন্ডিয়ান। এ ছিল ইন্ডিয়ান, কোথা থেকে পড়েছিল জানো? বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU নাম শুনবে হয়তো, বেনারসে। এইখান থেকে তিনি পড়েছিলেন। কত সালে? 1942 সালটাও মনে রাখো। নেক্সট কোশ্চেন লিখো, ফার্স্ট ফার্মাসিস্ট নাম পারবে কেউ? গ্যালেন। গ্যালেন। নেক্সট বলো, ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাসিস্ট। আবার নিচে দাগ দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান ফার্মাসিস্ট, ইন্ডিয়ান। বিষ্ণুপদ মুখার্জি? না, CK কোকাটে। কোকাটে ফার্মাকোগনোসির বই পড়ি না, সেই CK কোকাটে। ঠিক আছে, ফাদার অফ ফার্মাকোলজি, বলতে পারবে কেউ? সিমেটবার্গ। সিমেটবার্গ, অসওয়াল্ড সিমেটবার্গ। এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে। ঠিক আছে, ফার্মাকোলজি দিয়ে দিয়েছে, ফাদার অফ ফার্মাকোলজি। ফাদার অফ যদি বলা হয় কি বলবো, এখানে যদি মডার্ন ফার্মাকোলজি, এখানে ব্র্যাকেট লিখে রাখো মডার্ন ফার্মাকোলজি। ঠিক আছে, এটাও যদি আসে তাও কিন্তু অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, নেক্সট লিখো, ফাদার অফ কেমোথেরাপি। বলতে পারবে? পল এলরিচ। ঠিক আছে, এখানে একটা ইয়ে লিখে রাখো, ম্যাজিক বুলেট। এগুলো কেউ বলবে না এই জিনিসগুলো। এটা যদি চলে আসে কাকে ম্যাজিক বুলেট বলা হয়, বাস পল এলরিচ। কারণ কি, সে ফার্মাকোথেরাপি মানে কেমোথেরাপির একটা মানে কেমোথেরাপি নিয়ে বিরাট ইয়ে করেছিল,
তার জন্য ম্যাজিক যখন কেমোথেরাপি অ্যান্টিবায়োটিক তৈরি হয় না, সেইখান থেকে আমাদের বিরাট একটা পুরো কি বলবো চেঞ্জ হয়ে গেছিল ওয়ার্ল্ড। যখন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল, তারপর থেকে কেমোথেরাপির ভাবনা নিয়ে এসেছিল এই পল এররিচ বা তারপর থেকে পুরো চেঞ্জ হয়ে গেছিল। ডিসকভার কি বলবো, হ্যাঁ, অফ পেনিসিলিন কে করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। সালটা বলতে পারবে? 1929। 1928। 1928। এখানে 1928 আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। ফার্স্ট টার্ম অফ অ্যান্টিবায়োটিক কে দিয়েছিল? ফার্স্ট টার্ম অফ অ্যান্টিবায়োটিক এবং কত সালে জানা আছে কারো? এটা NFL 2024 এসেছিল কোশ্চেন। বলতে পারবে কেউ? হ্যালো, এটা হবে ওয়াক্সম্যান। কি নাম? স্যালম্যান ওয়াক্সম্যান। কত সালে? 1942। ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপ দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। এটা এসেছিল ইয়েতে কোশ্চেন। ডিসকভার অফ স্ট্রেপ্টোমাইসিন বলতে পারবে কেউ? হ্যালো, সালম্যান ওয়াটসন। সালমান ওয়াক্সম্যান। তাহলে এই যে অ্যান্টিবায়োটিক ফার্স্ট টার্ম অফ অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু সালমান ওয়াক্সম্যান হবে, ঠিক আছে। এখানে অপশন কি, এখানে যদি এখানে কিরকম অপশন এসেছিল বলবো? অপশনগুলো একটু এই কোশ্চেনটা অপশনগুলো মানে সবাইকে কনফিউজ করে দেওয়ার। প্রথমে ছিল আলেকজান্ডার ফ্লেমিং, সালমান ওয়াক্সম্যান, আর কি বলবো পল এলরিচ, আর ছিল ডক্টর রবার্ট কচ, ডিআর কচ। সবাই আলেকজান্ডার ফ্লেমিং এ মার্ক করে আসবে, কিন্তু হবে সালমান ওয়াক্সম্যান, ঠিক আছে। ডিসকভার অফ ইনসুলিন কে করেছিল? বেন্টিং অ্যান্ড বেস্ট, ঠিক আছে। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ। ডিসকভার অফ অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট অফ প্রোন্তোসিল বলতে পারবে কে? জেয়ার্ড ডোমার্ক। প্রোন্তোসিলের কথা যখনই আসবে তখনই কি আসবে? ডোমার্কের কথা। এটা হচ্ছে যে ইনসুলিন আসবে কে? বেন্টিং এন্ড বেস্ট, ঠিক আছে। এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, যতগুলো ইম্পর্টেন্ট ইয়ে। আর হ্যাঁ, কিছু বলে দিই। হ্যাঁ, ফার্মাকোলজি তো আমি বললাম যে ফাদার অফ ফার্মাকোলজি অসওয়াল্ড মিসবাখ। আর কিছু লিখে রাখো, যেমন কি বলবো, ফাদার অফ
ইন্ডিয়ান ফার্মাকোলজি কেউ বলতে পারবে? রামনাথ চোপড়া। হ্যাঁ, আর.এন. চোপড়া। এখানে ইন্ডিয়ানের নিচে মার্ক করে রাখো। ফাদার অফ মেডিসিন বলতে পারবে? হ্যালো, হিপোক্রেটিস। মোটামুটি এই যে ফাদার অফ আর ইন্ডিয়ান ফার্মাকোলজি, এখানে ইন্ডিয়ান ফার্মাকোলজি, তো এই জিনিসগুলো ফাদার অফ বলো, এই জিনিসগুলো কে কবে আবিষ্কার করেছিল এই জিনিসগুলো পড়বে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আর কিরকম ভাবে আসে কোশ্চেন আমি সেটাও বলে দিলাম। ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। নেক্সট আমি একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি। আর আমি এটা একটু ব্যাক করি, এটা আমাকে দেন, আমাকে অ্যাড করতে হবে না। নেক্সট আমি চলে আসছি। তোমার এটা সেভ করে রেখো। হ্যাঁ, আচ্ছা, লেখাগুলো যাতে সেভ করে রেখো। দাঁড়া, আমার একটু পেন্টের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু পেন্টের প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করুন। আসছে না কেন? একটু ওয়েট করো, সরি, আমি এটা কি হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমি নেক্সট কি চলে আসছি, অরফান ডগ, ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, প্রথমে ইম্পর্টেন্ট লিখে রাখো, লাইফ সেভিং ড্রাগ। আমি একটা আগে টার্ম পড়ালাম না, এসেনশিয়াল ড্রাগ। হ্যালো, এটা কিন্তু আলাদা জিনিস, এসেনশিয়াল ড্রাগ, আর এটা হচ্ছে অরফান ড্রাগকে বলা হয় ইম্পর্টেন্ট। এরকম ডিরেক্ট কোশ্চেন চলে আসে, লাইফ সেভিং ড্রাগ কি? লাইফ সেভিং ড্রাগ যখনই চলে আসবে কোশ্চেনে, কি হবে, যদি কোশ্চেনে আসে তখন সেটা হবে আমার লাইফ সেভিং ড্রাগ। লাইফ সেভিং কিরকম ড্রাগ? এই ড্রাগগুলো হচ্ছে আমার বিভিন্ন, আরেকটা ইম্পর্টেন্ট,
আরেকটা ইম্পর্টেন্ট এখানে টার্ম আছে, অরফ্যান ড্রাগ মানেই রেয়ার ডিজিজ। এই রেয়ার ডিজিজ কথাটা যখনই আসবে আমি অরফ্যান ড্রাগে টিক করে দেব, ঠিক আছে। রেয়ার ডিজিজ, বিভিন্ন আমাদের কিছু রেয়ার ডিজিজ হয়, ঠিক আছে। সেই সব রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমাদের মেন কিছু আমাদের গভর্নমেন্ট থেকে সিলেক্ট করে দেওয়া আছে, সেই সব ড্রাগগুলো আমাদের ইউজ করা হয় রেয়ার ডিজিজের ক্ষেত্রে। কি করা হয় না, এগুলো কস্ট আর কি গভর্নমেন্ট প্রোভাইড করে। যেসব যে সাউথ আফ্রিকা বলো, এই আফ্রিকা সাইডের কিছু দেশ আছে বা ইয়ে আছে, সেখানে ডাক্তার বা এমন কিছু প্রজাতির লোক আছে, তাদের কিছু কিছু এমন রোগ হয় বা ইয়ে হয়, সেখানে না আছে ডাক্তার না ইয়ে, তাদেরকে গভর্নমেন্ট থেকে কিছু প্রোভাইড করে, ফ্যাসিলিটি প্রোভাইড করে, বিভিন্ন ধরনের মেডিসিন বা ইয়ে। সেখানে আমি যখন জিপেডের জন্য পড়েছিলাম, একটা ট্রিক ছিল SRDDLG ফ্যান। এই ট্রিক্সটা যদি পড়ি আমি সেখান থেকে কি করব, যে আমি যতগুলা অরফ্যান ড্রাগ সেগুলো আমি সব মনে রাখতে পারবো। এস ফর কি, সুমাট্রিপটান। আমাকে কেউ বলতে পারে সুমাট্রিপটান ড্রাগটা কি জন্য ইউজ করা হয়? মাইগ্রেন। এখানে পাশে মাইগ্রেন লিখে রাখো, তাহলে যখন আমি যখন রিভিশন করবে বা পড়বে, তাহলে সুমাট্রিপটান দেখতে আমি মাইগ্রেনের জন্য কি ওষুধ ইউজ করা হয় কোশ্চেন আসে সুমাট্রিপটান। অথবা এখানে আরেকটা স্টার দিয়ে লিখে রাখো প্রোফাইলেক্সিস। আমি সবকিছু করে যাচ্ছি, প্রোফাইলেক্সিস অফ মাইগ্রেন। এই টার্মটা যদি আসে প্রোফাইলেক্সিস অফ মাইগ্রেন, আমাকে এমসিকিউ এভাবে বা পড়তে হয়, এইভাবে সলভ করলে জানবে যে তুমি ফার্মাকোলজিতে স্ট্রং হয়ে যাবে। প্রোফাইলেক্সিস যখনই আসবে প্রোপ্রানোলল, প্রোপ্রানোলল, এই প্রোপ্রানোলল ড্রাগটা ইউজ করা, এটা অপশনে মাস্ট থাকবে কি, প্রোফাইলেক্সিস অফ মাইগ্রেন, ঠিক আছে। আর কি, সোডিয়াম SOD লিখছি, স্টিবোগ্লুকোনেট। ঠিক আছে, আমাদের একটা ছিল, একজন বৈজ্ঞানিক ছিল উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী, নাম শুনেছ কেউ? বাংলায় লিখছি উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। ইনি কি করেছিলেন, একটা নাম শুনেছ লেশমিনিয়াসিস? এই লেশমিনিয়াসিস বা কালাজ্বরের ওষুধ তৈরি করেছিল। ইম্পর্টেন্ট, লেশমিনিয়াসিসের জন্য ড্রাগ অফ চয়েস কি, DOC, এখানে লিখে রাখছি DOC অফ লেশমিনিয়াসিস, ঠিক আছে। অফ লেশমিনিয়াসিস কি হবে, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এখানে স্টার মার্ক করে লিখে রাখো, ঠিক আছে। আর কি, আরেকটা স্টিবোগ্লুকোনেটের কোশ্চেন আছে কি, ইউজ অফ সাইনাইড পয়জনিং। এই দুটো কোশ্চেন, এই স্টিবোগ্লুকোনেট ছাড়া আর কোনোদিন কোনো কোশ্চেন আসবে না। এই দুটি কোশ্চেন, এক তো লেশমিনিয়াসিসের জন্য ড্রাগ অফ চয়েস সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, সেকেন্ড হচ্ছে কি সাইনাইড পয়জনিং, ঠিক আছে। সেকেন্ড আমি দিয়েছিলাম এস গেল, এস এর পর হচ্ছে আর এর জন্য প্রথমে আসবে রিফাম্পিসিন। আমাকে বলো রিফাম্পিসিন কিসের জন্য ইউজ করা হয়? ড্রাগের নামটা কি বললো? সোডিয়াম অ্যান্টিটিউবারকুলার, সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, সরি স্পেলিংটা ভুল লিখেছি, স্টিবোগ্লুকোনেট, ঠিক আছে। এটা ড্রাগ অফ চয়েস অফ লেশমিনিয়াসিস আর কি ইউজ অফ সাইনাইড পয়জনিং, ঠিক আছে। সেকেন্ড আমি ট্রিক্সে বলেছিলাম এসআর এর যে শাহরুখ খানের SR, রিফাম্পিসিনের কি, রিফাম্পিসিন কি হয়, ড্রাগ কিসের জন্য, অ্যান্টি টিবি ড্রাগ। আমি একটা ড্রাগ পড়বো, এর মেকানিজম অ্যাকশন কি কেউ বলতে পারবে? এটা DNA ডিপেন্ডেন্ট RNA সিনথেসিসকে ইনহিবিট করে। DNA ডিপেন্ডেন্ট, ইয়েস, ডিপেন্ডেন্ট RNA সিনথেসিস ইনহিবিটর। বাস, আমার এখান থেকে এই দুটি কোশ্চেনে আসবে। এরা যদি ক্লাসিফিকেশন থেকে আসে তো অ্যান্টিটিবি ড্রাগ, আর এর মেকানিজম অফ অ্যাকশন কি, DNA ডিপেন্ডেন্ট RNA সিনথেসিস, ঠিক আছে, ইনহিবিটর। আর কি আছে, আর
এর আর এর আন্ডারে আছে রিফাম্পিসিন, যেমন আছে তেমনি আরো নতুন আছে রিফাক্সিমিন। আর কি আছে? রিটুক্সিম্যাব, এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি, ঠিক আছে, রিটুক্সিম্যাব। সেকেন্ড পড়েছিলাম ডিডিএলজি, ডিডিএলজির আমি ডি এর জন্য কি পড়বো? ডিজক্সিন অ্যান্টিবডি। আমাকে বলতে পারো ডিজক্সিন অ্যান্টিবডি, ডিজক্সিন বা কেন, কোন পয়জনিং এর জন্য দেওয়া হয় ডিজক্সিন অ্যান্টিবডি? কার্সিনোজেন না, এর মানে কি বলবো, ট্রিটমেন্টের জন্য কি দেওয়া হয় ডিজক্সিনের? যদি আমার টক্সিসিটি, আমরা যে ডিজিটালিস পড়েছি না, ডিজিটালিসের একটা কম্পোনেন্ট হচ্ছে ডিজক্সিন, তো সেটার থেকে মেডিসিন তৈরি হয়েছে ডিজক্সিন, ঠিক আছে। এর যে অ্যান্টিডট, লিখে রাখো অ্যান্টিডট। অ্যান্টিডট কি এর? ডিজি বাইন্ড, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কোশ্চেন এসেছে। ডিজি বাইন্ড, ডিজক্সিনের অ্যান্টিডট ডিজি বাইন্ড। তাহলে আমি এইখানে সব কিছু কভার করে যাচ্ছি, অ্যান্টিডট, অ্যান্টিবডি, ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। ডি ফর গেল ডিজক্সিন অ্যান্টিবডি, সেটাকে এই ডিজক্সিন অ্যান্টিবডিটাই অ্যাকচুয়ালি ডিজি বাইন্ড, ঠিক আছে। এটা অ্যান্টিডট অফ ডিজক্সিন, এটা লিখে রাখো, অ্যান্টিডট অফ ডিজক্সিন পয়জনিং। অ্যাকচুয়ালি ডিজক্সিন অ্যান্টিবডিটাকে ডিজি বাইন্ড বলা হয়, ঠিক আছে, এটা আলাদা কিছু নয়। অ্যান্টিডট অফ ডিজক্সিন পয়জনিং, এটা লিখে রাখো, ওকে। আর কি এল বলেছি, এল মানে কি? লিওথাইরোনিন। কোনটাকে লিওথাইরোনিন বলে? আমরা থাইরয়েড পড়েছি, T3 and T4। লিওথাইরোনিনটা হচ্ছে রেয়ার মেডিসিন, নট T4, ঠিক আছে, আমি এখানে ক্রস করে রাখছি। T4টা তাহলে কি নাম? থাইরক্সিন, ঠিক আছে। লিওথাইরোনিন আর এটা থাইরক্সিন। এরপর আমাকে একটা এখানে এমস এবারের কোশ্চেন এসেছিল, এমস 2025, যে আমার কি এসেছিল একটা কোশ্চেন, নাম কোশ্চেনটা হচ্ছে, যে আমার কখন খেতে হয়, হ্যাঁ, যে আমার কি বলবো, ওটা লিওথাইরোনিন, হ্যাঁ, লিওথাইরক্সিন কখন মানে নিতে হয় অ্যাকচুয়ালি, টেকেন অ্যাট ব্রেকফাস্ট, এটা লিখে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তবু আমি এটা একটু টেকেন অ্যাট ব্রেকফাস্টে মানে খালি পেটে নিতে হয়, বিফোর ব্রেকফাস্ট লিখে রাখো, ঠিক আছে, বিফোর ব্রেকফাস্ট খালি পেটে নিতে হয় সকালে, লিওথাইরক্সিন, ওকে। এটাই। আর কি আছে? যে ফ্যান বলেছিলাম, FN, ফ্যান ফর ফোমিপিজোল। কিসের জন্য ইউজ করা হয়? মিথানল পয়জনিং। মিথানল পয়জনিং হলেই ফোমিপিজোল। এখানে আরেকটা জিনিস আছে, আমি পরে বলে দেবো, এটা এখন মনে, ফোমিপিজোল আছে আর একটা FDA কি একটা নাম আছে। এ ফর কি আছে? ফ্যানের এ ফর এম্ফোটেরিসিন বি। এম্ফোটেরিসিন বিটা কেউ বলতে পারো কি ড্রাগ, কোন গ্রুপের ড্রাগ? অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক। এর মেকানিজম অফ অ্যাকশন, এই জিনিসটা দেখো, পোর ফরমেশন। যখন এই কোন লাইনে পোর ফরমেশন লেখা থাকবে, মানে কি করে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক, তো এটা যে ফাঙ্গাসের যে সেল লাইন থাকে ওরা কি করে পোর ফরমেশন করে দেয়। তো পোর ফরমেশন করলে ড্রাগটা যাবে, ড্রাগটা গিয়ে পর এখানে যে ডিএনএ বা আরএনএ আছে সেটাকে করে দেবে, নষ্ট করে দেবে, এই পোর ফরমেশন করে দেয়, ঠিক আছে। এই যে ফাঙ্গাসের
সেল অ্যাকচুয়ালি সেল মেমব্রেন, ফাঙ্গাসের হয় সেল মেমব্রেন, এখানে লিখে রাখো ACLL, সেল মেমব্রেন। সেল মেমব্রেনে কি করে? পোর ফরমেশন। এর হচ্ছে এটাই শুধু কোশ্চেনে এটাই আসবে, অ্যাম্ফোটেরিসিন বি এর যদি মেকানিজম অফ অ্যাকশন আসে কোশ্চেনে অবশ্যই থাকবে পোর ফরমেশন, যেখানেই পোর ফরমেশন আছে সেখানে টিক মারবে। এভাবে কোশ্চেন সলভ করতে হয়, ঠিক আছে? আর কি? এন নাইট্রেটস, যে আমরা বিভিন্ন ধরনের নাইট্রোগ্লিসারিন পড়ি না, নাইট্রোগ্লিসারিন যে অ্যান্টি, এটা কি অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ, ঠিক আছে? তো আমাদের এই ড্রাগগুলো, রেয়ার যে ড্রাগগুলো আমি একটা বললাম, এগুলো যদি পড়ে রাখো DDLG-র এই ট্রিক্সের মাধ্যমে, আর কোনটার কিসের জন্য ইউজ করা হয় এই ট্রিক্সটা, তাহলেই সব আমি এই অরফ্যান ড্রাগ আমি বুঝে যাবো যে অরফ্যান ড্রাগকে আর কি বলা হয়, লাইফ সেভিং ড্রাগ। এই কিসের জন্য এটা ইউজ লিখে দিচ্ছি, ইউজ করা হয় কিসের জন্য? রেয়ার ডিজিজের জন্য। এবং তার ড্রাগগুলো কি, SR DDLG আমি যেটা ট্রিক্সটা বললাম এক একটা, এবং কি রকম এখান থেকে কোশ্চেন এসেছে সেখানে সেটা আমি বলে দিলাম। ওকে, বুঝতে পেরেছো সবাই? আমি আরেকটা টার্ম বলেছিলাম এসেনশিয়াল মেডিসিন, এটা আমি বলেছিলাম এটাও তুমি ফার্মাকোথেরাপিউটিক্সে পড়বে এসেনশিয়াল মেডিসিন, কিন্তু সেটা আমি ফার্মাকোলজিতে পড়াচ্ছি। এসেনশিয়াল মেডিসিন কি? কিছু আমাদের এসেনশিয়াল মেডিসিন আছে, ঠিক আছে? সেগুলো কি হয় আমাদের, এক তো যে কি বলবো, যে আমাদের মেন টার্ম হচ্ছে মেজরিটি অফ পপুলেশনে ইউজ হয়, ঠিক আছে? মেজরিটি অফ পপুলেশন, এইটা হচ্ছে মেন টার্ম। এসেনশিয়াল ড্রাগ যেগুলো হয়, যে আমাদের ম্যাক্সিমাম পপুলেশনের মধ্যে আমাদের ইউজ হয়, এই এসেনশিয়ালের মধ্যে আমাদের মেন একটা ট্রিক্স আছে, যে আমার এখানের যদি এইখান থেকে মেন কোশ্চেন আসে আমার কি বলবো, স্টেটমেন্ট বেস কোশ্চেন আসে, ঠিক আছে? যে কোথা থেকে কি কোশ্চেন আসে সেটাও বলে দিচ্ছি। এসেনশিয়াল মেডিসিন থেকে আমার স্টেটমেন্ট, এখান থেকে মেন একটা হচ্ছে মেজরিটি অফ পপুলেশন, মানে আমাদের যে বিভিন্ন পপুলেশনে ম্যাক্সিমাম যে ড্রাগ ইউজ হয় আর কি, কি বলবো, হেলথের বিভিন্ন কন্ডিশনের জন্য, সেগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল মেডিসিন, ঠিক আছে? কিছু এরকম লিস্ট আছে, লিস্টে টোটাল এতগুলো, হয়তো এটা গুগলে সার্চ করে না নেবে, হয়তো এখন টোটাল এসেনশিয়াল মেডিসিন যে লিস্ট আছে, একটা এসেনশিয়াল মেডিসিনের লিস্ট, সেটাতে টোটাল কতগুলো ড্রাগ আছে, ওটা একটু গুগল করে নিয়ে দেখবে, পেয়ে যাবে টোটাল যে এসেনশিয়াল মেডিসিনের টোটাল 552 সামথিং কিছু ড্রাগ আছে এসেনশিয়াল মেডিসিন, ঠিক আছে? তো এসেনশিয়াল মেডিসিনের স্টেটমেন্ট বেসিসে কি রকম কোশ্চেন আসতে পারে? এই এসেনশিয়াল মেডিসিনগুলো অ্যাকচুয়ালি ইফেক্টিভ অ্যান্ড কি হবে, ইকোনমিক্যাল, মানে সস্তা, অবশ্যই সস্তা হতে হবে। আর কি হবে, এর পর এস আছে, এস এর পর হবে সেফ, অবশ্যই সেফ হতে হবে। সেফ, এই সেফ জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, সেফ মানে কি। আমাদেরকে কেউ বলতে পারবে যে প্যারাসিটামল 650 আর কি বলছি অ্যামোলোডিপিন, অবশ্যই সবাই ইয়ে করেছো, অ্যামোলোডিপিন 0.5 mg, এটার মধ্যে কেউ বলতে পারবে কোনটা বেশি সেফ এবং কেন? হ্যালো, অ্যামলোডিপিনটা সেফ, এটা সেফ। আর কেউ? আর এই প্যারাসিটামলটা হচ্ছে হেপাটিক নেক্রোসিস ক্রিয়েট করবে ওভারডোজ হয়ে গেলে, আর অ্যামলো সাইড এফেক্টটা শুধু এই লেগ সোয়েলিং হয়, সেরকম কিছু নেই। আর কেউ অ্যানসার দিতে চাও? আমি তোমার অ্যানসারটা নিলাম, আর কেউ অ্যানসার দিতে চাও? হ্যালো, প্যারাসিটামল, প্যারাসিটামল সেফ বলছো। আর কেউ? কেন প্যারাসিটামল সেফ? দেখো, সেফ জিনিসটা বুঝতে হলে আমাদেরকে, এই যে সেফ শুধু যে লেখা আছে এটা মানে আমাকে বুঝতে হবে, এটার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, থেরাপিউটিক ইন্ডেক্স, এই জিনিসটা আমাকে জানতে হবে, যেটা আমরা TI দেখি, যেটা আমার কি ফর্মুলা কি, LD50/100,
ED50, এটা হচ্ছে মেন ফর্মুলা। লেথাল ডোজ 50% পপুলেশন, ইফেক্টিভ ডোজ এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্সের ফর্মুলা। এরপর আমি বলেছি PCM 650 বেশি সেফ না যে অ্যামলোডিপিন 0.5 সবচেয়ে বেশি সেফ। দেখো আমার 0.5 ডোজ যদি আমি দিই তাহলেই আমার একটা ডিজিজ কিওর হয়ে যাচ্ছে। সেখানে আমি 650 mg দেওয়ার পর একটা ডিজিজ কিওর হচ্ছে। তার মানে আমি যদি যত কম ড্রাগ দেব, কম ড্রাগ ইউজ করছি, কি বলবো, ডিজিজটা কি হচ্ছে ঠিক হচ্ছে কম ডোজের ক্ষেত্রে। কম ড্রাগ বলছি, কম ডোজে আমার ডিজিজটা ট্রিট হয়ে যাচ্ছে। আর আমি কি দিচ্ছি 650, মানে হাই দিচ্ছি। এটার কম্পারিজনে তো 0.5 এর থেকে কম্পারিজনে তো 650 বেশি। তাহলে হাই ডোজ যখন দিচ্ছি তাহলে আমার সেখানে ডিজিজটা, জ্বর বা ফিভার আমার কমছে। তাহলে আমি কি করব, যদি আমি 0.5 থেকে আমি 0.5 দিয়ে দিই বা আরো 10 বাড়িয়ে দিই, তাহলে কি হবে, আমার সেখানে অ্যাডভান্স ইফেক্ট বেশি দেখা যাবে। কিন্তু আমি 650, আমি যদি 640 বা 500 থেকে 650 দিই, আমার অতটা ইফেক্টের কিছু দেখাবে না। যার ডোজ বেশি, ডোজ এটা লেখা রাখবে, যার ডোজ কম, নিচে আরো দিয়ে দিচ্ছি, ডোজ কম তার কি পোটেন্সি হাই বাট কি লেস সেফ কম। যার কম ডোজে আমার যে ইফেক্ট দিয়ে দিচ্ছে সে তত বেশি পোটেন্ট বাট কম সেফ। যদি আমার একটু ডোজ 0.5 থেকে যদি 0.7 হয়ে যায়, আমার কিন্তু যেমন আলপ্রাজোলাম 0.5 থেকে যদি 0.75 হয়ে যায়, সে কিন্তু চলে যাবে, সে কি বলবো, কোমাতে চলে যেতে পারে বা তার ঘুম একদিন নাও ভাঙতে পারে। ঠিক আছে, তার জন্য আমার ডোজটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। যার ডোজ কম সে পোটেন্ট, মানে 0.5 সে কি করে হচ্ছে একটা পোটেন্ট ইফেক্ট দিয়ে দিচ্ছে। তার জন্য তার বলছি কি সেফ কম সেফ। কিন্তু আমি ডোজ বেশি মানে আমার কি পোটেন্সি কম, মানে কি হাইলি সেফ। মানে আমি 650, মানে আমি 650 দেওয়ার পর আমার ফিভার কমছে। ব্যাপারটা বুঝতে পারছো যে আমার কতটা আমি ড্রাগ নিলি তবে আমার ফিভারটা কমছে, মানে কতটা এমজি আমার সেফ শরীরের পক্ষে। এটার অ্যাডভান্স ইফেক্ট আমি বলছি না ব্যাপারটা, কিন্তু কতটা এমজি আমার পক্ষে শরীরে সেফ 650 mg। সেখানে আমার 0.5 থেকে যদি আমি 0.75 করে দিই, আমার সেটা সেফ নয়। তার জন্য এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এই সেফ জিনিসটা বুঝতে হলে আমার এই ডোজেস কনসেপ্ট আমার জানতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এখানে আরেকবার বলেন তো। বললাম যে যার ডোজ কম, যেমন কি তুমি অলরেডি জানো আলপ্রাজোলাম 0.5 হয়, 0.75 হয়। তো ডোজ কম মানে সে কম ডোজে ইফেক্ট বেশি দেখাচ্ছে, তার জন্য পোটেন্সি হাই, কিন্তু সে তত কম সেফ। ডোজ কম মানে লেস সেফ, কিন্তু ডোজ হাই মানে সে বেশি সেফ। ঠিক আছে, বুঝতে পারলাম? এই দুটো টার্ম, ডোজ কম পোটেন্সি হাই লেস সেফ, ডোজ হাই পোটেন্সি কম হাই সেফ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি ডোজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সেফ। ডোজ যদি কম হয় লেস সেফ, ডোজ যদি বেশি হয় বেশি সেফ। বোঝাতে পারলাম? ডোজের সাথে সেফের কি এখানে আমি কেন এসেনশিয়ালে একটা টার্ম ইউজ করলাম সেফ। হোয়াট ইজ সেফ? মানে সেই সব ড্রাগগুলো সেফ হবে, মানে আমার নিশ্চয় ডোজটা তাহলে কি হতে হবে, ডোজটা নিশ্চয় বেশি হবে। এটার কনসেপ্ট তো আমার তাই আসছে, আর এটাই মেন কনসেপ্ট। ঠিক আছে, আর কি এসেনশিয়ালে ই এলো এস এলো। ঠিক আছে, তারপরে কি আসবে, আরেকটা এস আসবে। এসেনশিয়াল যে স্পেলিংটার উপর এ কি হবে, সিঙ্গেল ড্রাগ ফর্মুলেশন, মানে একটাই মাত্র ড্রাগ থাকবে। ঠিক আছে, সিঙ্গেল ড্রাগ, যেমন প্যারাসিটামলে শুধু প্যারাসিটামলেই থাকবে। এক্সাম্পল দিয়ে দিই, যেন প্যারাসিটামল কম্বিনেশন থাকবে না, এখানে কম্বিনেশনটা কেটে রাখো, তাহলে বুঝবে যে কম্বিনেশন থাকবে না। ঠিক আছে, আর কি ই ফর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, মানে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন কি
মেন্টাল ফ্যাক্টর, যেমন বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বিভিন্ন আছে, যেমন ময়েশ্চার, তারপরে কি বলবো হিট, সানলাইট, এইসব জিনিসের উপর ডিপেন্ড করে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর। মানে সেফ, মানে তাকে যদি খোলা ইয়েতেও রাখা হয়, সানলাইটের প্রেজেন্সে যদি আমি একটা মেডিসিনের স্ট্রিপ রেখে দিই অত সহজে নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে। এইসব জিনিসগুলোর জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেগুলো আমি বলছি। কারণ আমরা ম্যাক্সিমাম মেডিসিন কি হয়, সানলাইটের প্রেজেন্সে সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা কি রাখি, তবু তো আমরা কিছু মেডিসিনকে সেফ ইয়েতে রেখে দিই, তার জন্য আমার সেফ হয়। ওকে, আর কি এন ফর নিড ফর মেজরিটি অফ পপুলেশন, মানে ম্যাক্সিমাম পপুলেশনের জন্য নিড দরকার হয় এসেনশিয়াল মেডিসিন, ঠিক আছে। আর কি টি ফর দে মাস্ট বি অ্যাভেলেবেল অল টাইম, অবশ্যই অল টাইম অ্যাভেলেবেল থাকতে হবে এসেনশিয়াল মেডিসিন। আই ফর ইন প্রপার ডোজেস ফর্ম, ঠিক আছে। এগুলাই ম্যাক্সিমাম এসেনশিয়ালের ATI অবধি যদি পড়ে রাখো তাহলে এসেনশিয়াল ব্যাপারটা বুঝে যাবে যে এসেনশিয়াল মেডিসিন অ্যাকচুয়ালি কি। বোঝাতে পারলাম এসেনশিয়াল মেডিসিন কি? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, যেমন আমরা অবশ্যই জানি যে প্রেসক্রিপশন পড়ি, হ্যাঁ প্রেসক্রিপশন, এটাও একটা প্রেসক্রিপশন আছে না, প্রেসক্রিপশনে অবশ্য আমরা এটা হচ্ছে সিউটিক্সের পার্ট, ঠিক আছে। তবু আমাদের এখানে কি পড়তে হয়, এখানে আমাদের যেমন আমাদের কিছু প্রেসক্রিপশন ড্রাগ থাকে আর কিছু নন প্রেসক্রিপশন ড্রাগ থাকে, ওকে। তো প্রেসক্রিপশন ড্রাগ মানে কি? হ্যালো, হ্যাঁ বলো। বলছি কিছু OTC থাকে, ওটা ওটিসি ড্রাগ, ইয়েস ওটিসি ড্রাগ আমরা কি বলবো, এটা প্রেসক্রিপশন ড্রাগ না নন প্রেসক্রিপশন ড্রাগ? নন প্রেসক্রিপশন। তাহলে নন প্রেসক্রিপশন ড্রাগের মধ্যে ওটিসি ড্রাগ। ওটিসির ফুল ফর্মও কোশ্চেনে আসে, ওভার দ্য কাউন্টার, এটা একটা কোশ্চেনে আসে, ঠিক আছে। এরপর একজন আমাকে প্রথমে বলছিল হোয়াট ইজ ড্রাগ, ড্রাগ কি কেউ বলতে পারবে? ড্রাগ হচ্ছে একটা সাবস্টেন্স অথবা কোনো স্পেসিফাইড ডিভাইস হতে পারে যেটা ট্রিটমেন্ট, প্রিভেনশন, কিওর, কোনো ডায়াগনোসিস বা ডিসঅর্ডারে করা হয়, যেটা হিউম্যান বিংসেরও করা হতে পারে বা অ্যানিমালসেরও করা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে মেটেরিয়ালসটাও হচ্ছে একটা ড্রাগ হিসেবে ব্যবহার হয়, যেমন হচ্ছে এমটি হার্ট জিলাটিন ক্যাপসুল। আবার কি হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে হিউম্যান বডির স্ট্রাকচার আর ফাংশনকে অল্টার করে, যেমন কন্ট্রাসেপটিভস গুলো। এবং ওর মধ্যে আবার কিছু জিনিস আছে ইনসেক্ট রিপেলেন্টস, এইগুলো হচ্ছে ড্রাগের মধ্যে আসে। তো এই কমপ্লিট টোটাল প্যাকেজটাকে একটা ড্রাগ বলে। তাহলে আমাকে বলা, এটা হয়তো জুরিসপ্রুডেন্সের কোশ্চেন, সোপ, মেডিকেল সোপ, এটা কি আমার ড্রাগ? হ্যালো, না ওটা ড্রাগ না। কেন ড্রাগ না? এটা কসমেটিকের আন্ডারে পড়ছে। ইয়েস, এটা অ্যাকচুয়ালি কসমেটিক্স, এটা ড্রাগ নয়। যদি মেডিকেল সোপ থাকে সবাই করে দেবে অপশানে এটা ড্রাগ, অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি এটা কোশ্চেন। তো ড্রাগটা হচ্ছে কি? ড্রাগ হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের কি হয়, ইউজ করতে হয়। কীরকম ভাবে ইউজ কি জন্য করি, যে আমাদের কোনো কি বলবো প্রিভেনশন অথবা ট্রিটমেন্ট অথবা ডিজিজ কিওর করার জন্য। কার ক্ষেত্রে? লিভিং বিংস, ঠিক আছে, লিভিং বিংস অথবা অ্যানিমেলসের ক্ষেত্রে, ওকে। বাট এর একটা ডেফিনেশন আছে, হুইয়ের ডেফিনেশন, ওটা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ওকে। ওটা ভালো করে পড়ে নিও, ঠিক আছে। হোয়াট ইজ ড্রাগ, ওকে। তো
তো ড্রাগ যখন পড়ছি ড্রাগের আমাকে নোমেনক্লেচার জানতে হবে। ড্রাগের নোমেনক্লেচার কি রকম? একটা হয় কেমিক্যাল নাম, একটা হয় জেনেরিক নাম, আর একটা হয় কি ব্র্যান্ড নেম। ওকে, কেমিক্যাল নাম কি রকম? যেমন আমি এক্সাম্পল দিচ্ছি প্যারাসিটামল, ঠিক আছে? প্যারাসিটামলের ক্ষেত্রে এন অ্যাসিটাইল, আমি যদি স্ট্রাকচারটা আঁকি কি রকম স্ট্রাকচারটা, আমার যেহেতু কেমিস্ট্রি আমার একটা ভালো সাবজেক্ট হইলো, NaCO CH3 কি হবে? প্যারা হাইড্রোক্সি অ্যাসিটামাইড, ঠিক আছে? প্যারা হাইড্রোক্সি অ্যাসিটামাইড, সরি, প্যারা হাইড্রোক্সি 1 অ্যাসিটামাইড ফেনল, না বেনজিন বা অ্যাসিটামাইড, আচ্ছা বেঞ্জা অ্যাসিটামাইড, এইভাবে লিখতে হয় মানে বেঞ্জা অ্যাসিটামাইড। এটা হচ্ছে যদি দেখো নাম হবে এরকম টাইপের, বেঞ্জা অ্যাসিটামাইড বা এরকম, এটা হচ্ছে এটা স্ট্রাকচার প্যারাসিটামল। তাহলে এটাকে আমরা কিভাবে জানছি? এটা কেমিক্যাল নেম। জেনারিক নেম কি? প্যারাসিটামল, এটা হচ্ছে আমার জেনারিক নেম। আর কি ব্র্যান্ড নেম কি? ব্র্যান্ড নেম কেউ বলতে পারবে কি? যেমন ক্যালপল, ক্রোসিন, আর কি সুমল, টাইলিনল, সুমল, আর কিছু পাইরিজেসিক, এগুলো হচ্ছে আমাদের ক্যালপল, এগুলো হচ্ছে আমাদের কি ব্র্যান্ড নেম, ঠিক আছে? যে কেন ব্র্যান্ড নেম কিভাবে চিনবো বা করবো। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন ব্র্যান্ড নেম অ্যাসপিরিন, অ্যাসপিরিনের কি কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আর কি ডিসপ্রিন, ইকোস্প্রিন, এগুলো হচ্ছে এর ব্র্যান্ড নেম, ঠিক আছে? আরো আছে। ওকে, আর একটা কাপ সিরাপের একটা আছে, আমি দাঁড়াও নামটা ঠিক মনে পড়ছে না, কাপ সিরাপ, যাই হোক পরে বলবো। তো এইরকম ভাবে আমরা কি করব, একটা ড্রাগের এরকম তিনটে নাম হয়, কেমিক্যাল নেম, জেনেরিক নেম আর ব্র্যান্ড নেম, ঠিক আছে? এই জেনেরিক নেমের আরেকটা লিখে রাখো, নন প্রোপ্রাইটারি নেম, আর ব্র্যাকেটে লিখে রাখো অ্যাপ্রুভড নেম। এই দুটো জিনিস এইটাই কোশ্চেন আছে, নন প্রোপ্রাইটারি নেম আর একটা হচ্ছে ব্র্যান্ড নেম, মানে হচ্ছে প্রোপ্রাইটারি নেম। এইটা কোশ্চেন আছে যে ব্র্যান্ড নেমটা আমরা, ব্র্যান্ড নেমের আরেকটা নাম কি, জেনারিক নেমকে আর কি নামে চেনা যায়? নন প্রোপ্রাইটারি নেম। মানে কি ব্র্যান্ড নেম? প্রোপ্রাইটারি মানে কি একটা নিজস্ব ব্র্যান্ড, যেমন কোনো ম্যানুফ্যাকচারিং তৈরি করছে, যে কোনো একটা কোম্পানি তৈরি করছে, যেমন গ্ল্যানমার্ক বলো, সান ফার্মা বলো, যে কোনো একটা কোম্পানি ওর নিজে প্রোপ্রাইটার যে আছে, সে একটা ব্র্যান্ডের ড্রাগ তৈরি করছে, সেটার জন্য হয় প্রোপ্রাইটারি নেম। আর জেনারিক নেম কি? যে আমার বাজারে যেটা কি হয়, একটা প্রোপ্রাইটারি নেম, ব্র্যান্ড নেম। কিভাবে আমার একটা ব্র্যান্ড নেম থেকে আমার একটা জেনারিক নেমে আসে কেউ জানো? ব্র্যান্ড নেম একটা কি দেয়, কোম্পানি নামটা দেয়, ঠিক আছে? আফটার 20 ইয়ার্স পেটেন্ট যখন শেষ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, জেনেরিক ফর্মুলেশনে চলে আসে আফটার 20 ইয়ার্স। তাহলে পেটেন্টের যদি আমার একটা এখানে একটা কোশ্চেন হয়ে যায়, পেটেন্টের কি ডিউরেশন কত সাল? 20 বছর। এটা কোশ্চেন আছে পেটেন্টের জন্য, ঠিক আছে? ব্র্যান্ড নেম থেকে জেনারিক নেমে কিভাবে হয়, একটা কোম্পানি যে ব্র্যান্ড নাম দেয়, আফটার 20 ইয়ার্স পর সে পেটেন্ট যখন ক্যান্সেল হয়ে যায়, যখন টার্ম শেষ হয়ে যায়, সেটা বাজারে আসে জেনারিক নাম হিসাবে চলে আসে, ঠিক আছে? আগে কিন্তু প্যারাসিটামল একটা ব্র্যান্ড নেম হিসাবেই ছিল, সেটা আস্তে আস্তে ইউজ হওয়ার পর, আগে প্রচুর দাম ছিল, সেটা এখন জেনারিকে প্যারাসিটামল হিসাবে বিক্রি হচ্ছে।
ওকে, তো আমি যেহেতু ড্রাগের ইয়ে পড়ে নিলাম, তাহলে ড্রাগের কিছু সোর্স পড়ে নিই। সোর্স অফ ড্রাগ কোথা থেকে, এই যে আমি বললাম ন্যাচারাল সোর্স হয়, সিনথেটিক সোর্স হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সোর্স তিনটে হয়। কি হয়? একটা হচ্ছে ন্যাচারাল সোর্স, একটা হচ্ছে সিনথেটিক সোর্স, আর একটা হচ্ছে সেমি সিনথেটিক। ওকে, তিনটে সোর্স হয়, আর তিনটের মধ্যে অপশানে কিন্তু এদিক ওদিক করে দেওয়া থাকে সোর্স অফ ড্রাগ। ন্যাচারাল সোর্স কি হয়? যেগুলো আমাদের প্ল্যান্ট অথবা মাইক্রো অর্গানিজম থেকে অবটেন্ড হয়, সেগুলো হচ্ছে আমার ন্যাচারাল সোর্স। আর তাছাড়া যেমন সিনথেটিক সোর্স এর এক্সাম্পল কি? এক্সাম্পল যে এরকম এক্সাম্পল কিন্তু অপশন, অ্যাসপিরিন একটা সিনথেটিক ড্রাগ। ওকে, আর কি? প্যারাসিটামলও একটা সিনথেটিক ড্রাগ। আর সালফোনামাইড, সালফোনামাইড তিনটেই হচ্ছে আমার সিনথেটিক ড্রাগ। সেমি সিনথেটিক মানে সিনথেটিক থেকে সেমি সিনথেটিক বানিয়েছিলাম। দেখবে আমরা হয়তো পড়েছি যে কি অ্যাম্পিসিলিন পড়ো বা অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন থেকে অ্যামক্সিসিলিন এসেছে, তাহলে আমার অ্যামক্সিসিলিনটা আমার সেমি সিনথেটিক ড্রাগ, বাট অ্যাম্পিসিলিনটা সেমি সিনথেটিক নয়। অ্যাম্পিসিলিনটা যদি আমি বলি সিনথেটিক ড্রাগ, অ্যাম্পিসিলিন আমার সিনথেটিক এখান থেকে এসেছে। আমি যদি অ্যাম্পিসিলিনের স্ট্রাকচার দেখি, সেখানে আমার লাস্টে একটা ওইচ আমার অ্যাড হয়ে গেছে, সেখানে ওইচ গ্রুপটা অ্যাড হওয়ার জন্য সেটা হয়ে গেছে, যেহেতু আমি কেমিক্যালি চেঞ্জ করছি তার জন্য এটা হয়ে গেছে অ্যামক্সিসিলিন। এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট ছিল, অ্যাডভার্স ইফেক্টটাকে রিমুভ করার জন্য এখানে একটা ওইচ অ্যাড করে দিয়েছিল স্ট্রাকচারের মধ্যে। তো মানে বেঞ্জিনের স্ট্রাকচারের শেষে একটা ওইচ অ্যাড করে দিয়েছিল, সেখান থেকে কি হয়েছিল অ্যামক্সিসিলিন। এই অক্সিটা কি জন্য হচ্ছে? হাইড্রোক্সিড থেকে অ্যামক্সিসিলিন। এর কি এখন আমরা অ্যামক্সিসিলিন বেশি ইউজ করি, অ্যাম্পিসিলিন ইউজ করি না। অ্যামক্সিসিলিন কেন বেশি ইউজ করি? কারণ এর লেস অ্যাডভার্স ইফেক্ট, তার জন্য এটা একটা সেমি সিনথেটিক ড্রাগ। ওকে, তাছাড়া কি আরও এক্সাম্পল হচ্ছে হাইড্রোমরফন, এটাও একটা তোমার ড্রাগ। হাইড্রোমরফন, হাইড্রোকোডন, এটাও একটা ইয়ে ড্রাগ, ঠিক আছে। আর কিছু আছে প্ল্যান্টের থেকে কি রকম? প্ল্যান্টের এক্সাম্পল কেউ বলতে পারবে? অ্যালকালয়েডস, গ্লাইকোসাইড, ওকে, ভোলাটাইল অয়েল, এগুলো আমাদের হচ্ছে বিভিন্ন যে অ্যালকালয়েডস আছে, কি নাম? কোকেন বলো, গ্লাইকোসাইড কি ডিজক্সিন, বিভিন্ন ডিজিটক্সিন, এগুলো হচ্ছে আমার কি ভোলাটাইল অয়েলের মধ্যে ক্লোভ অয়েল। ওকে, এগুলো হচ্ছে আমার কি ন্যাচারাল সোর্স। ওকে, আর কি বললাম? মাইক্রো অর্গানিজম থেকে কি আছে? পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, তিনটেই ইম্পর্টেন্ট। এখানে আমি যে তিনটে নাম লেখাচ্ছি, ক্রিসিওফলভিন, এই বিরাট কোশ্চেন আছে তিনটের থেকে। ফলভিন যেমন মাইক্রো অর্গানিজম সোর্স অফ ড্রাগ, একটা হয়তো কোনো কিছু আলাদা দিয়ে দিবে, পেনিসিলিন, এই তিনটেই থাকবে। তিনটে কিন্তু আমার মাইক্রো অর্গানিজম। পেনিসিলিন, নোটেটাম, স্ট্রেপ্টোমাইসিন, ভেনিজুয়েলাস, কি মনে হয় এর মাইক্রো অর্গানিজম নামটা দেখে নে। আর গ্রিসিওফালভান মানে স্ট্রেপ্টোমাইসিন, গ্রিসিওফালভান, এই তিনটের মাইক্রো অর্গানিজমের নেমগুলোই পাশে লিখে নিও, দেখে পড়, ঠিক আছে। আমার এখন নামগুলো ঠিক মনে পড়ছে না। আর কি আছে? অ্যানিম্যাল সোর্স থেকে কিছু পাওয়া যায়, ড্রাগ আমার পাওয়া যায়, কি? ইনসুলিন, এটাই মনে রাখবে, এটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স, বিরাট ইম্পর্টেন্ট। হেপারিন, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো। আর কি? মিনারেল সোর্স থেকে পাওয়া যায়। মিনারেল সোর্সের কি আমরা ইয়ে পড়ে খেয়েছি, কি বলে, আয়রন ট্যাবলেট, FeSO4, ফেরাস সালফেট। ফেরাস সালফেটটা অ্যাকচুয়ালি মিনারেল সোর্স, কি ফেরাস আয়ন আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের আয়রন ট্যাবলেট। ওকে, MgSO4, এটা কি জন্য ইউজ করা হয় জানো? এটা এখন ইনজেকশন দেওয়া হয় MgSO4 বঙ্কিয়াল কিছু মানে ইয়ের জন্য, কি বলবো, অ্যাজমার ক্ষেত্রে কি একটা ইনজেকশন দেওয়া হয়। আর কি? লিথিয়াম কার্বনেট, নামগুলো দেখেলেই বলে দেবে এগুলো মিনারেল সোল। মিনারেল মানে কি? কিছু নিশ্চয় মেটাল থাকবে। কি আছে? Fe আছে,
ম্যাগনেসিয়াম আছে, লিথিয়াম আছে, নামগুলো এইরকম ভাবে আমাদেরকে এমসিকিউ সলভ করতে, হয়তো মিনারেল সোর্সে এপিএস ওপর দিয়ে দিল, আরো কিছু অপশন দিল, তখন আমার এপিএস ওপরটা অপশন হবে। ওকে, আর একটা আছে ড্রাগ প্রডিউস বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সবচেয়ে বেশি এসেছে যদি লেখা থাকে হিউম্যান ইনসুলিন। ওকে, এখানে আমি কি বললাম, অ্যানিমেল সোর্সের থেকে ইনসুলিন বললাম, কিন্তু আমি এখানে বলছি হিউম্যান ইনসুলিন। মাস্ট, এই হিউম্যান টার্মটা মাস্ট থাকবে অপশনে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ড্রাগ। ওকে, আর একটা এই কোশ্চেনটা বারবার এসেছে, অ্যালটিপ্লেজ, এটা একটা ইম্পর্টেন্ট, বারবার এসেছে, ড্রাগ প্রডিউস বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যালটিপ্লেজ অপশনে থাকবে অ্যালটিপ্লেজ। ঠিক আছে, যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা ব্র্যাকেটে লিখে রাখো বায়োটেকনোলজি, যদি এই কোশ্চেনে থাকে একটি বায়োটেকনোলজি মানে ড্রাগ প্রডিউস বাই বায়োটেকনোলজি, মতলব এই বায়োটেকনোলজি কি বলবো সাবজেক্টের আন্ডারে যদি আসে, তখন অ্যালটিপ্লেজ অপশনে মাস্ট থাকবে, তাছাড়া আর কোনো ড্রাগ অপশনে থাকবে না, কারণ এটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি ড্রাগ অবধি, এত দূর অবধি আজ বেসিক শেষ করলাম। বাকি আমাদেরকে এখনো পড়তে হবে ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে এডিএমই, মেন 4টে পড়তে হবে। এটা যদি পড়ে না, আমাদের মেন জেনারেল ফার্মাকোলজি বললাম তো, যে জিপি লিখছি, জেনারেল ফার্মাকোলজি আমার হচ্ছে হার্ট পুরো। এটা যদি জেনে যাও, এই যে আমি বললাম না সব, যে ড্রাগ অফ চয়েস, কন্টাকার, অ্যান্টিডোট, তাহলে তুমি যখন বারবার ওই মেন সিএনএস বলো এএনএস পড়বে, তখন ওখানেই দেখতে পেয়ে যাবে যে বাকি ড্রাগগুলো যে এই জিনিসগুলো আসছে, যে এমজিএসও যখন আমি যদি পড়াই কি বলে রেসপিরেটরি সিস্টেম পড়াবো, তখন এমজিএস ওপর মাস্ট আমি বলবো। কেন বলবো, কারণ এমজিএস ওপর তখন ওটা অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয়, ইনজেকশন হিসাবে মাস্ট বলবো। তাহলে তুমি জানবে যে এমজিএস ওপর নিশ্চয়ই একটা মিনারেল সোর্স, সেটা আমাকে রিকল করতে হবে, এইভাবে পড়তে হবে। ওকে, এনি কোশ্চেন? হ্যালো, একটা কোশ্চেন এসছে, নোটসটা পাওয়া যাবে তো? আচ্ছা, নোটসটা আমি এই চেষ্টা করছি এটা দিয়ে দেওয়া। এখানে বললাম খাতায় তবু লিখে নিতে, হ্যাঁ চেষ্টা করবো আমি শেয়ার করে দেওয়া। ওকে, তো এখানে শেয়ারের অপশন আছে, ওটা সেভ করে নাও। এটা সেভেই থাকবে, এটা হয় না তো। চেষ্টা করে এই জিনিসগুলো এইভাবে পড়ার। আর ফার্মাকোকাইনেটিক, ডাইনামিক, এই জিনিসটা যদি একবার ভালো করে পড়ে নাও, এখান থেকে মিনিমাম ধরে রাখো কোশ্চেন ফার্মাকোকাইনেটিক পুরো জেনারেল ফার্মাকোলজি থেকে মিনিমাম যদি কোশ্চেন ঠিক মতন করে প্যাটার্নে, তো আমি বলে দিই, যদি কোশ্চেন আসে জেনারেল ফার্মাকোলজি থেকে, জেনারেল ফার্মাকোলজি শুধু এই টপিকটার থেকে, এই টপিকটা যদি ভালো করে, যে আমি এতগুলো জিনিস পড়ালাম, রেয়ার ডিজিজ, এসেনশিয়াল মেডিসিন, ড্রাগের ডেফিনেশন, ফার্মাকোলজির যে বেসিক, হোয়াট ইজ গ্রিক ওয়ার্ড, এই ওয়ার্ড, তারপরে কি পড়ালাম, যে ড্রাগের বিভিন্ন সোর্স, তারপরে আর কি পড়ালাম, যে বিভিন্ন এই রেয়ার ডিজিজের বিভিন্ন যে ড্রাগ অফ চয়েস বললাম, কোনগুলো কিসের, ওই জিনিসগুলো যদি পড়ে নাও, ওখান থেকে মিনিমাম 2টো কোশ্চেন জেনারেল ফার্মাকোলজি থেকে আসার চান্স আছেই, একটাও যেমন না কোশ্চেন ভুল হয়। বাকি তো এখনো আছে ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স এখনো পুরো বাকি, মানে টোটাল 2টো, যেহেতু 50টা বলছে কোশ্চেন আসবে, যদি আসে তো একটা কোশ্চেন তো মাস্ট দেবেই জেনারেল ফার্মাকোলজি। সেই মতন এরকম ভাবে পড়লেই আরামসে কোনোদিন কোনো জিনিসটা বলবে না, একটার সাথে আর একটা রিলেট করতে হবে। আমি ওটার সাথে ড্রাগ অফ চয়েস ওখানে ঢুকে গেলাম, কি বলছে রিফাম্পিসিনের সাথে আমি অ্যান্টিটিভি চলে গেলাম, যেহেতু আমি জিনিসগুলো আগের থেকে পড়া আছে জিনিসগুলো তোমাদেরও, তাহলে ওই জিনিসগুলো তোমাদের রিকল করা সুবিধা, তার জন্য এভাবে পড়তে হবে। ওকে, ঠিক আছে, ক্লাস ভালো লেগেছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি স্টপ করছি আজকে ক্লাস এখানেই, বাকি নেক্সট ক্লাসে যদি দেখা হতে পারে। দাদা আমি লেফট হলাম।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কারো কিছু কোশ্চেন আছে এখনো পর্যন্ত কিছু? এনি কোশ্চেন? হ্যাঁ বলতে পারো। কিছু অসুবিধা এতদূর যে বুঝিয়েছি বা হয়েছে? আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর যদি কোর্স নিয়ে কিছু কোশ্চেন থাকে সেটাও করতে পারো, বা কিছু জানার থাকলে কিরকম কোশ্চেন আসবে বা কত মার্কসের পরীক্ষা, নেগেটিভ মার্কিং, কতক্ষণে পরীক্ষা হবে, এগুলো ধরনের কিছু কোশ্চেন থাকলেও, জেনারেল কিছু কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। আমি একটু ফিডব্যাক ফর্ম ছাড়বো গ্রুপে, একটু ফিডব্যাকটা দিয়ে দিও। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ঠিক আছে, চলো, গুড নাইট।